সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। নির্বাচন হয়ে গেল, নির্বাচনের ফলাফল চলে এসেছে। আগামীকাল শপথ, প্রথমে সংসদ সদস্যরা শপথ নেবেন, তারপর এমপি এর পরে আপনার যারা মন্ত্রী হিসেবে শপথ নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে। আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং রাজনীতির গতি প্রকৃতি নিয়েও কথা বলতে চাই। চারজন অতিথি আমাদের সঙ্গে এরই মধ্যে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, এরপর রয়েছেন মোহাম্মদ রাশেদ খান, বিএনপি নেতা। আমার বাদিকে রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। সবশেষ রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশবাসীর কাছে বিদায় চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 18 মাসের তার এই শাসনকাল আপনার বিবেচনায় কেমন ছিল? কি করলেন, কি ব্যর্থ হলেন, বলবেন? আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাতে চাই। একটা দেশে একটা গণতান্ত্রিক রূপান্তরের পথটাকে তিনি উন্মুক্ত করে দিয়ে গেলেন। একটা চমৎকার নির্বাচন আয়োজন করেছেন, যে নির্বাচনে অনেক ধরনের শঙ্কা ছিল, নানা ধরনের কথাবার্তা ছিল। ফাইনালি ইলেকশনটা হলো এবং অনেকের মধ্যে এটাও আলোচনা, ইউনূস সাহেব ক্ষমতা ছাড়বেন না, থেকে যাবেন ইত্যাদি নানান ধরনের কথাবার্তা ছিল। হি কেপ্ট হিজ প্রমিস। উনি নির্বাচন করিয়েছেন, একটা চমৎকার নির্বাচন হয়েছে। সারা পৃথিবী থেকে যারা বাংলাদেশে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে এসেছিলেন তারা এই নির্বাচনটা একটা অভূতপূর্ব নির্বাচন হিসেবে গণ্য করেছেন। যে টিআইবিকে তার নানা বিষয়গুলো আমরা উদাহরণ হিসেবে ধরি নাকি, জি, সেই টিআইবিও বলেছে যে নির্বাচনটা সুন্দর হচ্ছে। এবং জামাতিদের যে অভিযোগ, মানে তাদের মানে অ্যালাইড ফোর্সেসদের যে অভিযোগ যে ইঞ্জিনিয়ারিং, এটা তো একটা হাসিনা আমলের মানে কি বলে ইন্ট্রোডিউসড একটা মানে শব্দ ইঞ্জিনিয়ারিং। তো সেটাও বলেছে কোথাও কোনো ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনো চিহ্ন তারা দেখেননি। তো সো ওয়েন টিআইবি সেইজ, মানে আমি জনগণ তো বলছেই, মূল কথা তো জনগণ কি বলে, জনগণ তো ভোট দিয়ে খুব খুশি, সেটা ঠিক আছে। কিন্তু বিদেশি প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষকরা তারা নির্বাচনটাকে একটা চমৎকার নির্বাচনের কথা বলেছেন। এবং বাংলাদেশের গণতন্ত্রের যে সংকটটা ছিল, একটা গণতান্ত্রিক রূপান্তরের যে সংকটটা ছিল, সেই গণতান্ত্রিক রূপান্তরের সংকট বা যে আকাশ যে মেঘযুক্ত ছিল সেটা কেটে গেল। এখন বাংলাদেশকে নতুন করে গড়ার একটা ব্যাপার, গণতন্ত্রকে নতুন পথে নিয়ে যাওয়ার একটা ব্যাপার, একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা দরকার। এই অনেকের দুটো শব্দ আছে, শব্দ বলতে খুব পছন্দ করে কিন্তু ব্যাখ্যা দেয় না। যে আমি ফরিদুল হকের কথাই বলি, অনুস্তুল্য ফরিদুল হকের কথাই বলি। যেমন ফরিদুল হক তো রাইট, সেটা হচ্ছে যে নতুন বন্দোবস্ত, এটা খুব দুটো শব্দ খুব জনপ্রিয় হয়েছিল। ইয়েস, আমি অ্যাজ অ্যান ওল্ডার পারসন, আমি একজন মানে অফকোর্স তাদের তুলনায় আমি তো মানে বয়সে প্রবীণ তো বটেই, আমিও তো একটা মানে ঘুণে ধরা পচা রাজনীতির বিপরীতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছিলাম। কোন নতুন রাজনৈতিক বন্দোবস্ত? হোয়াট মাই চেয়ারম্যান তারেক রহমান ডেমনস্ট্রেটেড ইয়েস্টারডে, কি ইভেন টুডে। উনি নির্বাচনে বিজয় হওয়ার পরে, সাধারণত বিজয়ীকেই মানুষ বরমাল্য দিতে যায়, অভিনন্দন জানাতে যায়। উনি বিজয় হওয়ার পরে হি ওয়েন্ট টু দ্য হাউস অফ অপোজিশন লিডার, মানে মানে আমি বলি অপোজিশন লিডার ইন ওয়েটিং। বিষয়টা তো এরকম, মানে উনি তো হচ্ছেন, তার সাথে দেখা করতে গিয়েছেন। এবং জাতীয় সংসদে তৃতীয় সর্বাধিক আসন যে পেয়েছে সেই দলটির প্রধান, অর্থাৎ আমি বলছি যে এনসিপির প্রধান, তার বাসাতে দেখা করতে গিয়েছেন। আজকে প্রতিদ্বন্দ্বিতায় মোটামুটি ছিলেন চরমোনাই সাহেবের, তার সাথে চরমোনাই পীর সাহেবের সাথে তিনি দেখা করেছেন, তার তো একটা পার্টি আছে। ইটস এ গুড জেস্টার, ইটস এ ডেমনস্ট্রেশন অফ এ গুড জেস্টার। বাংলাদেশের পলিটিক্সে ইট ওয়াজ অ্যাবসেন্ট। নতুন বন্দোবস্ত বলতে আমি শুধু এইটা বলি না, আমি বলছি একটা ওয়ান অফ দ্য কন্টেন্ট। এবং এই পর্যন্ত আমাদের নেতা গত 25শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে, আগে তো বটেই যখন তিনি স্কাইপিতে কথা বলতেন, কিন্তু সরাসরি জনগণকে যখন কন্ট্যাক্ট করলেন, আই টু আই কন্ট্যাক্ট করলেন, সামনে কন্ট্যাক্ট করলেন, আপনি খেয়াল করেছেন। ইউজুয়ালি আমরা অভ্যস্ত করতে দেখবেন আমরা একটা মানে একটা অ্যাড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কথা বলি এবং আমাদের সামনে অনেকগুলো আপনাদের মাইক্রোফোন বুম টুম ইত্যাদি থাকে নাকি, এবং নেতা সেখানে বক্তৃতা করেন এবং নেতার পিছনে কতগুলো পঙ্গপালের মতো কিছু লোকজন দাঁড়ায় থাকে, নেতা হাত চালাইতে পারে না, মানে সুযোগ না কেন, এত মানে পেছনে এত লোক দাঁড়ায় থাকে। ইটস এ রিয়েলি
ডিসগাস্টিং, আমি খুবই অপছন্দ করতাম। হ্যাঁ, যখন আমি পার্টির মুখপাত্রের দায়িত্বে ছিলাম আমি ভীষণভাবে চেষ্টা করেছি এই প্রথাটা ভেঙে দিতে। তারেক রহমান যখন এই 5th অগাস্টের পরে যখন স্কাইপিতে প্রথম ভাষণ দিলেন, তিনি একটা আইডিয়া দিলেন যে না, পেছনে দাঁড়াবার কোনো, আপনি যদি খেয়াল করেন 7ই আগস্টের বিএনপির জনসভাটা দেখবেন প্রথম, ওখানে দাঁড়াবার কোনো জায়গা নেই, জাস্ট অ্যাড্রেসিং টেবিলটা একটু আলাদা। এবার যেটা তিনি করলেন একেবারেই মানে আপনার মানে মানুষের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে হয় দেখবেন যে মানে উনি মানে কি বলে, এটা স্পিকারে বলে নাকি এটা কি বলে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আর কি, একটা মানে পিপলকে যেভাবে কন্ট্যাক্ট করতে হয় পাবলিক স্পিকারের মতো। পাবলিক স্পিকার সেইভাবে তিনি কথা বলেছেন, কথা শুনেছেন, জিজ্ঞেস করেছেন, বুঝতে চেয়েছেন। এই যে কন্ট্যাক্ট, ইটস এ রিয়েলি মানে ডিফারেন্ট ট্রেন্ড, একটা নতুন ধারার তিনি মানে প্রবর্তন করেছিলেন এবং মানুষ কনভিন্সড। উনি যেটা মানে পোস্ট ইলেকশনের যেই কথাটা সাংবাদিকদের সামনে, আপনাদের সামনে যে কথাটি তিনি বলেছেন, যখন বলল যে মানে বিদেশি মানে মানে বাংলাদেশের খালেদ মহিউদ্দিনের কথাই বলতে চাই, তিনি যখন জিজ্ঞেস করলেন যে মানে একটা বহুল প্রচলিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আপনার দলের বিরুদ্ধে আছে, বলি ইয়েস, আমরা মানুষকে কনভিন্স করতে পেরেছি, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং। কি যে আমরা মানুষকে কনভিন্স করতে পেরেছি যে আমরা দায়িত্বে গেলে এই কাজগুলো করব, আমরা এটা দেব, ফ্যামিলি কার্ড দেবো, হেলথ কার্ড করব, কৃষক কার্ড দেব, আমরা একটা সহনশীল রাজনীতির পরিবেশ করব, আমরা হিংসা বিদ্বেষের রাজনীতি পরিত্যাগ করব, আমরা ইকোনমিকে এই জায়গায় নিয়ে যাব, আমাদের এতগুলো মানুষকে একটু এমপ্লয়মেন্ট জেনারেশন করবো ইত্যাদি। এই যে কথাগুলো বলছেন, পিপুল তার প্রতি কনফিডেন্স রেখেছেন, পিপুল মনে করেছেন যে এই নতুন নেতার হাতে বাংলাদেশটা নিরাপদ, আমরা নিরাপদ এবং আমাদের দেশের সমৃদ্ধি হবে। তো এইটাই হচ্ছে অফকোর্স উনি টোটাল বিষয়টা যেটা বলেছেন। আমি তো বলতে চাই, আপনি যদি 55 বছর ইতিহাস ঘেটে দেখেন দেখবেন যে ইট ইজ অ্যাবসলিউটলি নিউ ট্রেন্ড, মানে নিউ কনসেপশন, এবং সেটা তিনি কথার কথা না, তিনি সেটা ইন্ট্রোডিউস করেছেন। বাকিটা দেখবেন না, বাকিটা দেখবেন আগামীকালকে ওনার মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে আপনি দেখবেন উনি যে কথাগুলো বলেছেন ওইটা বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়ন করতে গেলে মানে ওনার সেই টিম সেটা বাস্তবায়ন, উনি সেরকম একটা টিমই কালকে উপহার দিতে যাচ্ছেন। জি, মন্ত্রিসভা আসবো। রাজিকুজ্জামান রতন, প্রশ্ন ছিল প্রধান উপদেষ্টার সবশেষ ভাষণ নিয়ে। রিপন ভাই যদিও সেই লাইনে না গিয়ে, না আমি তাকে কংগ্রাচুলেট করেছি, আমি বলেছি তিনি একটা চমৎকার নির্বাচন করেছেন। যে এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে বিগত 18 মাসের সফলতা এবং ব্যর্থতা। গত 18 মাস আমরা অনেকগুলো ব্যর্থতার নজির দেখেছি, কিন্তু 18 মাসের আগের সময়টা একটু ভাবুন। 8ই আগস্ট 2025 কি বিশাল সম্ভাবনা নিয়ে আমাদের একটা নতুন যাত্রা শুরু হবে, এটা আমি বলেছিলাম। তারপর থেকে সব কিছুতে তিনি নতুন নতুন উপহার দিয়েছেন। তিনি নতুন সভ্যতায় বাংলাদেশকে নিয়ে গেছেন, বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিয়েছেন, বাংলাদেশকে নতুন উত্তরণের পথে, মানে তার কাছে সবই নতুন। অফকোর্স এটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। হ্যাঁ, সেটা। এবং সর্বশেষ তিনি যে বলেছেন পৃথিবীতে মানুষ বাংলাদেশকে জালিয়াতের দেশ বলছেন, বলছেন বাংলাদেশ জালিয়াতিতে চ্যাম্পিয়ন, এটাও তিনি বলেন নাই, বলেছেন লেখা। আমি এটা পড়ে আমি বললাম, উনি বললেন যে বাংলাদেশকে পৃথিবীতে এখন জালিয়াতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো এইটা তিনি নিজে সেলফ ডিক্লেয়ার্ড। হ্যাঁ, তো ফলে তিনি অনেক কিছু নতুন দিলেন, এই নতুন অপমানটাও তিনি দিয়ে গেলেন। এটা এখন দ্বিতীয়ত এই 18 মাস ধরে কি কি কাজ করেছেন তিনি আমাদেরকে জালিয়াতির হাত থেকে বাঁচানোর জন্য, দুর্বৃত্তপনার হাত থেকে বাঁচানোর জন্য, দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য। দুর্নীতিতে 1 পয়েন্ট নিচে নেমে গেছি আমরা। যদিও কোনো মেগা প্রকল্প ছিল না, মেগা প্রকল্প থাকলে মেগা দুর্নীতি ছিল। এই 18 মাসে কোনো মেগা প্রকল্প হয়নি, কিন্তু আমাদের তারপরে আমরা দুর্নীতিতে 1 পয়েন্ট নেমেছি। এই সময়ের মধ্যে আমরা কোটিপতিতে বেড়েছি। এই 1.5 বছরে আমরা প্রায় 10,337 জন নতুন কোটিপতি জন্ম দিতে পেরেছি। আবার কি পেরেছি, এই সময়ের মধ্যে দারিদ্র্যসীমা সেটা কিন্তু 22% থেকে 26% উন্নীত করতে পেরেছি। আবার এই সময় মাথাপিছু আয় বেড়েছে। মাথাপিছু আয় আবার $2593 থেকে $2820 গিয়েছে। তাহলে মাথাপিছু আয় বাড়লো, আবার দরিদ্র মানুষের সংখ্যাও বাড়লো, তার মানে বৈষম্যটাও বাড়লো। যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমরা এসেছিলাম। আর সবচেয়ে বড় যে জিনিস, একটা কতদিন যে এই বোঝা আমরা বহন করব, যতগুলো চুক্তি স্বাক্ষর হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার করলেন, তো অন্তর্বর্তীকালীন 9 তারিখেও করলেন, তো 12 তারিখে ইলেকশন, 9 তারিখে তিনি চুক্তি স্বাক্ষর করছেন, বাণিজ্য চুক্তি। তো এটা কি এতই প্রয়োজন ছিল? এই 3 দিনের মধ্যে না হলে কি একদম হয়ে যেত, ব্রহ্মাণ্ড উল্টে পাল্টে যেত?
তাহলে এই কাজগুলো যে তিনি করলেন এগুলো বোঝা আমরা অনেক দিন বহন করব। হ্যাঁ, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 3টা শূন্য, একটা দারিদ্র্য শূন্য করবেন, বেকারত্ব শূন্য করবেন এবং কার্বন নির্গমন শূন্য করবেন, 3-0। তার সঙ্গে তিনি আর একটা 0 যুক্ত করে দিয়ে গেলেন, এটা আমাদের একটা নতুন পাওয়া, সেটা হলো প্রতিশ্রুতি বাস্তবায়নে শূন্য। তো এই তিনি করে গেলেন, মানে আপনি একবার শূন্য দিয়ে দিবেন। হ্যাঁ, এটা শূন্য দিয়ে গেলাম। কারণ দেখুন এই সময়টা দেখুন, আমরা গণতন্ত্রের বিপরীতে মপতন্ত্রকে একদম জাস্টিফাই করে দিয়ে গেছি। আমরা যে আকাঙ্ক্ষাগুলো নিয়ে এসেছিলাম, একটা জিনিস খেয়াল রাখবেন, 18 মাস খুব বড় সময় না, কিন্তু যে কোনো ভালো কাজ শুরু করার জন্য 18 মাস একেবারে কম সময়ও না। শ্রীলঙ্কা 18 মাসে দেখিয়েছে যে যাত্রাটা কোন দিকে করতে হয়। আরো কম। নেপাল 6 মাসে দেখিয়ে দিল। এবং এখন দেখুন মুদ্রাস্ফীতিতে, মূল্যস্ফীতিতে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, ইভেন পাকিস্তান, আমরা হচ্ছে সর্বোচ্চ, আমরা 8.5% উপরে। তাহলে যা অন্যদেরকে আমরা অনেক দিক থেকে তুচ্ছতাচ্ছিল্য করলাম, কিন্তু নিজেরা কি অর্জন করলাম, এটা হলো একটা দিক। আর আকাঙ্ক্ষার যে নির্বাচনটা আমরা সমস্ত দিক থেকে করব, এদেশের নির্বাচনের ব্যয়ের জায়গাটা দেখেন তো। আগে জামানত ছিল 20,000 টাকা, জামানত তিনি বাড়িয়ে 50,000 টাকা করেছেন। মানে ধরে নিয়েছেন যে পয়সাওয়ালা লোক ছাড়া এখানে নির্বাচন কেউ করতে পারবে না। আর একটা বিষয় হলো, এইবার সংসদে 300 জন সংসদ সদস্যের মধ্যে 256 জন কোটিপতি। আবার এই কোটিপতিরা আবার বহু গুণে গুণান্বিত, তার মধ্যে আবার আছে তারা সবাই ঋণগ্রস্ত। মানে অদ্ভুত ব্যাপার, ঋণগ্রস্ত কোটিপতি। তা ঋণটা করেছেন কোথায়? বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, বাংলাদেশের ব্যাংকগুলোর কাছ থেকে। আচ্ছা, এই ব্যাংকগুলোতে টাকা রাখে কে? বাংলাদেশের জনগণ। তাহলে জনগণের টাকা তারা ঋণ হিসেবে নিয়েছেন, সেই টাকাটা শোধ দেন, এবং তার পরিমাণ প্রায় 11,500 কোটি টাকার মতো। তাহলে 11,500 কোটি টাকার ঋণের বোঝা নিয়ে আমাদের সংসদ সদস্যরা সংসদে গিয়েছেন, এবং তারা নিশ্চয়ই সংসদে যেমন ট্যাক্স ফ্রি বাড়ির বিষয়টা থাকবে, নিশ্চয়ই এটাও হয়তো থাকবে। সংসদ সদস্য এত কষ্ট করে সংসদে এসছেন, তাদের যে ঋণ আছে এগুলো নিশ্চয়ই মওকুফ করা হোক বা রিশিডিউল করা হোক। যে কৃষক আমার ফসল ফলায়, যে শ্রমিক আমাদের করে, মানে উৎপাদনের চাকা ঘোরায়, আর যে প্রবাসী শ্রমিক বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স পাঠানোর কারণে কিন্তু এখন আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারটা একটু স্বস্তিতে এসছে। কিন্তু ক্যাপিটাল মেশিনারি আমদানির ক্ষেত্রে গত 18 মাসে তারা গোটা দুনিয়াতে থেকে বিনিয়োগ সব খালি আসতেই থাকবে, গত 18 মাসে বিনিয়োগ নাই কেন? কিংবা একটা বলেছিল যে এখন আমাদের দেশে মানে বিদেশিরা নাকি আসার জন্য অস্থির হয়ে আছে আমাদের দেশে। উল্টাটা হলো কি, পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের দেশে ভিসা দেওয়াটা বন্ধ করে দিল। এগুলো যে আমি দেখবো, তাহলে একটা আমরা কি সম্ভাবনার অপমৃত্যু ঘটতে দেখলাম। এখন পরবর্তী সরকারের কাঁধের উপর নতুন একটা বোঝা নিয়ে পরবর্তী সরকার কাজ শুরু করবে। পরবর্তী সরকারের এই বিষয়ে আলোচনা করবো আপনার কাছে। রাশেদ খান, রাজিকুজ্জামান রতন তো অন্ধ্রপ্রদেশ সরকারকে এক হিসেবে থিজই দিলেন না, আপনারা তো একেবারে ছাত্র আন্দোলন থেকে, মাঠ পর্যায়ে থেকে আজকে এখানে আসছেন, আপনার বিবেচনায় গত 18 মাস কেমন দেখলেন? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। রতন ভাই যে কথাগুলো বলেছেন, আমরাও সরকারের অনেক সমালোচনা করেছি, তবে এই নির্বাচন মানুষ যেভাবে প্রত্যাশা করেছিল, নির্বাচনটা মোটামুটি ভালো হয়েছে। সমালোচনা তো থাকবেই, ইতিহাসের যতগুলো নির্বাচন আপনি দেখবেন তার মধ্যে এই নির্বাচনটা একটা ফেয়ার নির্বাচন হয়েছে। এবং আমরা কিন্তু সবসময় বলে আসছি যে সরকার তো সংস্কার করতে পারলো না, দুর্নীতি বন্ধ করতে পারেনি, কোনো প্রতিষ্ঠানের তো কোনো ধরনের পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয় না। ঘুষ, দুর্নীতি সবই আছে। তবে সর্বশেষ যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারে, তাহলে জনগণ অতীতের সব কিছু ক্ষমা করবে। দেখেন, এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা ছিল তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো আমরা শুনেছি, তাদের এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনেছি, মানে শত শত অভিযোগ আছে। রতন ভাই যা বলেছেন মানে অলমোস্ট প্রমাণিত। জি, রতন ভাই যা বলেছেন এটা আসলে তিনি মিথ্যা বলেননি। এরকম অভিযোগ নিয়ে আন্দোলনও হয়েছে, দুদক পর্যন্ত ঘেরাও হয়েছে। দেখেন, এই যে দুদক গঠিত হলো, দুদকের কোনো দৃশ্যমান আপনি কার্যক্রম দেখেছেন? আমরা যেটা 1/11-এর সময়ও দেখেছি যে দুর্নীতিবাজদেরকে ধরতেছে, হ্যাঁ সেখানে হয়তো মানে অবিচারও করা হয়েছে, কাউকে হয়রানিমূলকভাবে ধরা হয়েছে, কিন্তু আমরা একটা ওই ধরনের কল্পনা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে হয়তো সব কিছুর পরিবর্তন হয়ে যাবে। অ্যাকচুয়ালি পরিবর্তনটা হয়নি। আওয়ামী আমলে যে ধরনের অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন হয়েছে, ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বেশি হয়েছে বলবো না, বাট হয়েছে তো।
মানে এই ধরনের আসলে আমাদের প্রত্যাশা ছিল না। তো রতন ভাইয়ের সাথে আমি একমত, বিশেষ করে আমাদের মানুষের বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি করা, ওই যে বিদেশ থেকে সাদা হাতি মানে বিনিয়োগ আসতেছে, এই যে মিথ্যাচার করার, রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো, এরকম অসংখ্য মিথ্যাচার কিন্তু জনগণের সাথে করেছে। এবং এই ব্যাপারে বিশেষ করে আমাদের উপদেষ্টা পরিষদে কয়েকজন আছে, তারা মিথ্যাচারে ব্যাপকভাবে পারদর্শী ছিল। তো আমার একটা প্রস্তাবনা থাকবে, সেটি হলো এই সরকারের আগামীকাল তো ইনশাল্লাহ শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে এই উপদেষ্টা পরিষদের কি ধরনের অন্যায় অনিয়ম করেছে তার একটা খতিয়ান জাতির সামনে অবশ্যই আগামীতে যে সরকার আসবে সেটা উত্থাপন করা দরকার। ওই 111-এর সরকারের মধ্যে যাতে না হয় যে সেভ এক্সিট, তাহলে যেটি হবে বাংলাদেশে জবাবদিহিতা আসলে সৃষ্টি হবে। এবং বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলে তারা যদি এই জবাবদিহিতা এখান থেকে সৃষ্টি করে, পরবর্তীতে আবার কিন্তু এই জবাবদিহিতার যে রেওয়াজটা থেকে যাবে। এই জন্য আমি চাই এই সরকারের মধ্যে যারা উপদেষ্টা ছিল তাদের আর্থিক অবস্থা কতটুকু পরিবর্তন হয়েছে, কারণ এখন তো অনেকে দেখছি অনেক বড় বড় কথা বলতেছে। আসবো আমরা সেই বিষয়ে কথা বলবো। ফরিদুল হক, আমরা সরকারের মূল্যায়ন নিয়ে কথা বলছিলাম, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। আপনার কথা শুনে আমরা এটা বিরতিতে যাব। জি, ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সরকারের মূল্যায়নে আমার অবস্থান মিশ্র। সরকার কিছু কিছু জায়গায় সাকসেসফুল, কিছু কিছু জায়গায় ব্যর্থতা আছে। আমি যে জায়গাটা দেখি সেটা হচ্ছে যে সরকার মূলত হচ্ছে মানে আমাদের একটা মানে একটা আছে যে আমরা যাকে ধরেন ডিফেন্ড করি তাকে শতভাগ ডিফেন্ড করি, আর যাকে ধরেন দায় দেই তাকে শতভাগ দায় দিই। অবজেক্টিভলি থাকতে পারি না আমরা, এটা একটা ব্যাপার। সরকার একটা দুর্বল সরকার ছিল, একটা অযোগ্য সরকার ছিল, এবং যেই রকম পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতিতে তাদের যেই রকম সহযোগিতার দরকার ছিল সেটাও তারা পায়নি। মানে অন্যান্য যে সহযোগিতাগুলো দরকার ছিল, বিশেষত ধরেন রাজনৈতিক সহযোগিতা। রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্রে কী হয়েছে যে ধরেন সরকার কোনো সহযোগিতা চাইছে, কোনো একটা রাজনৈতিক দল বলছে আচ্ছা তাহলে আমাকে ওই সুবিধাটা দেন তাহলে করবো, কিংবা আমাকে একটা সাপোর্ট চাইছে আমাকে ওই সুবিধাটা দেন তাহলে করবো, আমার ওই মন্ত্রণালয় দেন, ওই ব্যুরোক্রেসি দেন, ওই প্রতিষ্ঠান দেন, এইভাবে জিনিসগুলো ধরেন ফাংশন করছে। আমরা শুনছি যে ধরেন অমুক সচিব অমুক দলের, অমুক সচিব অমুক দলের, অমুক প্রধান অমুক দলের, অমুক কমিশনের প্রধান অমুক দলের, এরকম কিন্তু আমরা শুনছি। এগুলো আপনাদের মিডিয়াদের কাজ, এগুলো বের করা যায় আসলে কে কোন দলের। ধরেন এই নির্বাচনের হয়ে যাওয়ার পরপরই গত 2 দিনে কয়েকজন সচিব পদমর্যাদার ব্যক্তি ওনারা পদত্যাগ করেছেন, আবার নতুন নিয়োগ হচ্ছে। তাহলে কারা পদত্যাগ করলেন, কারা আসলেন, তাদের কি রেকর্ড, কি ব্যাকগ্রাউন্ড, এটা আপনারা বের করতে পারবেন, আপনারা এটা জানবেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইখানে যেহেতু একটা এককেন্দ্রিক ব্যবস্থা সবসময় ছিল, রাষ্ট্র ব্যাপারটা সবসময় আড়ালে রয়ে গেছে, আমরা সরকারকেই প্রধানত দেখে অভ্যস্ত। আর আমাদের এখানে সরকারগুলো এমন হয়েছে, বিশেষত যারা একটু শক্তিশালী সরকার, ওই অর্থে শক্তিশালী সরকার, তারা আসলে রাষ্ট্রকে এভাবে দখল করতে পারছে, তাতে করে আমরা রাষ্ট্রকে দেখতে পাইনি। কিন্তু এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে 22 জন 25 জন 30 জন মানুষ এসে বসছে, রাষ্ট্র তো তাদের না, তাদের তো কোনো পলিটিক্যাল ব্যাকআপ নাই। প্রত্যেকটা পলিটিক্যাল গোষ্ঠী আলাদা আলাদা এইখানে ধরেন তাদের স্টেক, এই গণঅভ্যুত্থানের পর একটা শব্দ আমরা খুব শুনছি, স্টেক। কার কতটুকু স্টেক আছে, এই স্টেকের অনেক গল্প আমরা শুনছি। যে স্টেক পাইছে সে ঠিক আছে, যে স্টেক পায়নি সে চুপ। এই শব্দটা ছাত্র উপদেষ্টারা শুরু করেছে। যেটাই হোক, মানে স্টেকের কথাটা আমরা শুনেছি আর কি, বারবার আমরা শুনেছি। তো সেই জায়গা থেকে ধরেন ব্যুরোক্রেসি, পুলিশ, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এগুলো তো আগের আইন কানুন আগের সেটআপেই চলছে। এবং সাধারণত দেখা গেছে মোস্টলি ধরেন ঠিক আছে যে আওয়ামী লীগের আমলে ছিল, হয়তো বা একটু পেছনে ছিল, একটু ইয়েতে ছিল, তারা নিয়োগ পাইছে কিংবা তারা প্রমোশন পাইছে, কিংবা ধরেন কি কোন আইনগুলো, বিশেষত ধরেন নির্বাচনটা হবে, নির্বাচন কমিশন গঠন হচ্ছে 22 সালের আইনে, নির্বাচন কমিশন এসে ওই 2008-এর আরপিওতে নির্বাচন। ডক্টর আসাদুজ্জামান রিপন, মন্ত্রিসভা নিয়ে কথা বলতে চাই। 12টা পার হয়ে গেছে, মানে এখন হবে। আমি আমার প্রথম পর্বে যে বক্তব্যটা রাখছিলাম, আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমাদের নেতা তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশের প্রত্যাবর্তনের পর থেকে তার এক্সাইল লাইফ শেষ করার পর যখন ফিরে আসলেন 25শে ডিসেম্বর থেকে শুরু করে অনওয়ার্ড নির্বাচন পর্যন্ত, দ্য ওয়ে হি টক, দ্য ওয়ে হি কন্ট্যাক্টেড দ্য পিপল, দ্য ওয়ে হি গেভ দ্য মেসেজ টু দ্য পিপল, উনি জনগণকে যে বার্তাগুলো দিচ্ছেন তার ফিউচার পলিটিক্স নিয়ে, ফিউচার প্রোগ্রাম নিয়ে, ওনার প্ল্যান নিয়ে, তাতে করে মানুষ ওনার প্রতি একটা ভীষণ ধরনের ভরসা রেখেছিল। এই যে আপনাদের সাংবাদিকদের, আপনাদের মিডিয়াতে একটা শব্দ উচ্চারিত হয়, ভূমিধস বিজয় বাংলায়,
ইংরেজিতে এটা তো ল্যান্ডস্লাইড ভিক্টরি বলা হয়, কিন্তু যে ভূমিধস বিজয়, এই ভূমিধস বিজয়টি কোন নেতৃত্বের পক্ষে একটা ভেরি ক্যারিসমেটিক লিডার যখন আবির্ভূত হয় তখন তার নেতৃত্বে একটা ভূমিধস ঘটনা ঘটে। ঠিক তারেক রহমানের বেলা একটা ভূমিধস বিজয় ঘটেছে বিকজ তার যে ক্যারিসমেটিক লিডারশিপ, তার যে মানে প্রুডেন্স, তার যে প্রোগ্রাম ড্র করার ব্যাপার, তার যে ফারসাইটনেস এবং তার বক্তৃতার মধ্য দিয়ে জনগণ একটা আশা, একটা ভরসা দেখতে পেয়েছিল। তো ফলে মানুষের অ্যাসপিরেশনটা ওনার মানে আফটার হিয়ারিং দ্য স্পিচেস আই মাস্ট সে মানুষের মানুষের ভরসার জায়গাটা, ভরসা তো করেছি নির্বাচনের মধ্য দিয়ে, এখন প্রত্যাশার জায়গাটা ইটস রিয়েলি অনেক বড়। এবং আমি বিশ্বাস করি তারেক রহমান কিপিং অল দোজ থিংস ইন হিজ মাইন্ড, তার মাথায় সেগুলো আছে, তিনি সেগুলো বিবেচনা করে হি ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস অর হি ইজ গোয়িং টু প্রেজেন্ট বিফোর দ্য নেশন এ ভেরি ক্যাপাবল এফিশিয়েন্ট একটা মানে ক্যাবিনেট তিনি আগামীকালকে দেবেন। প্রতিটি নামের বিপরীতে আপনারা উচ্ছ্বাস প্রকাশ করতে পারবেন, তার বিবেচনার প্রতি আপনাদের আপনারা আরেকবার তাকে ইয়ে করবেন, অভিনন্দন জানাবেন বা খুশি হবেন, অ্যাটলিস্ট সাপোর্ট করবেন ইন অল রেসপেক্ট। কারণ আমাদের সামনে তো অনেকগুলো চ্যালেঞ্জ, খুব প্রথাগতভাবে এইগুলো চিন্তা করলে চলবে না, লাইক আদার এগুলো করলে চলবে না। আগের ক্ষেত্রে আগের পর্বে রতন অনেকগুলো অভিযোগ করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে, তার বেলায় ইয়েস কিছু কিছু অস্বীকারযোগ্য তা না, বাট আমি এই কথাটা বলতে চাই উনি কি পেলে কোন অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছিলেন। একটা ভগ্নস্তূপ, সেটা ইন টার্মস অফ ডেমোক্রেসি, ইন টার্মস অফ আপনার ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনস্টিটিউশন, কোনোটা কি ছিল? কিছুই কি ছিল? পুলিশ ছিল না, আর্মির বিরুদ্ধে, আর্মির ব্যাপারে খোদ পাস্ট আর্মি চিফ যে কথাগুলো বলেছে, এত কথা তো মানুষ ভেতরের কথা মানুষ জানতো না, যেটা ইকবাল করিম ভুইয়া হ্যাঁ আইকিবি ওনার নাম তো তাই বোধহয়। তো উনি যা যা তুলেছেন, তার প্রতিটি প্রতিষ্ঠান ট্রমার মধ্যে ছিল, নতুন এই পরিবর্তনের ক্ষেত্রে 5ই আগস্টের পরে এগুলো তো রিবিল্ড এবং রিপেয়ার একটা প্রসেসের মধ্যে ছিল। এই ধরনের একটা পরিস্থিতিতে ইউনূস সাহেব প্রায় 18টা মাস পার করলেন। আমি মনে করি সবচেয়ে বড় সাকসেস যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনকে ইমপ্লিমেন্ট করে গেছে স্মুথলি। দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ হিজ গভর্নমেন্ট। আর দ্বিতীয় যেগুলো পারেন না সেগুলো উনি, আমি যে শব্দটা বারবার ব্যবহার করতাম, যদি এটা খুব ডিসেন্ট না শব্দটা, আবার ব্যবহার করাটাও ঠিক হচ্ছে। তারপর বলতে চাই উনি এক গাদা মাজা ভাঙ্গা লোকজন, নাকি এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা লোকজন, ইনএফিশিয়েন্ট, অপদার্থ, অযোগ্য লোকজন নিয়ে উনি একটা অ্যাডভাইজারি কাউন্সিল করেন মোস্টলি, আমি বলছি মোস্টলি। এবং এই ক্ষেত্রে নিউ এজের এডিটর আমার বন্ধুবর নুরুল কবির ওনাকে একটা ইন্টারভিউ করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে নুরুল কবির ছাড়া দ্বিতীয় কোনো সম্পাদক হেড অফ দ্য গভর্নমেন্টকে এই মাত্রা এইভাবে কোশ্চেন করেন নাই গত 55 বছরে। আর কোনো হেড অফ দ্য গভর্নমেন্ট ওই রকম কোশ্চেনের বিপরীত উত্তরও দেওয়ার মতো দুর্ভাগ্য বা সৌভাগ্য হয়নি। দুটোই বলতে চাই, অন্যদের জন্য দুর্ভাগ্য, ওনার জন্য সৌভাগ্য। উনি সেখানে বলেছিলেন যে আমি যখন গভর্নমেন্টটা ফর্ম করি, অ্যাডভাইজারি কাউন্সিল ফর্ম করি, তখন আমি অনেক কিছু হিসেব নিকেশ করিনি, এটা একটা দুর্বলতা ছিল, কিন্তু পর্যাপ্ত সময় ছিল, এটা তিনি বলেছেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, এটা ঠিক আছে, উনি 2 মাস 3 মাস এই কলমটা আমি লিখছি, দেখতে কালি বেরোচ্ছে, তো কি আই থ্রো ইট আউট, আমি কলমটা ফেলে দেবো, আর একটা নতুন কলম নেব। কিন্তু কলমটায় লেখা বেরোচ্ছে না, কালি বেরোচ্ছে না, লিখতে দেখে কালি কুলি জাবরাই যেতেছে, হাত পা যাচ্ছে, পকেট রাখতে কালিতে ভেসে যাচ্ছে, ও কলম রাখবো কেন? উনি এই রদ্দা জিনিস, গার্বেজ, রটেন অনেক জিনিস আছে, এগুলো ক্যারি করা ওনার ঠিক হয়নি। এটা ছিল একটা, এই জন্য উনি অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারেননি। দ্বিতীয় ভুল যেটা ছিল সেটা হচ্ছে উনি অনেক কথা শুনেছেন, অনেক দফা দাবি উনি মানতে গিয়েছেন। উনি প্রথমে বলতে পারতেন ইট ইজ নট মাই টাস্ক, আমি ইন্টারিম গভর্নমেন্ট, আমার প্রধানত দায়িত্ব হচ্ছে একটা রিফর্ম করা, আমার প্রধানত দায়িত্ব হচ্ছে রিফর্ম এজেন্ডা ব্যাপারে ঐক্যমতে নিয়ে আসা, দ্বিতীয়ত হচ্ছে একটা ইলেক্টেড গভর্নমেন্টের পাওয়ার হ্যান্ড ওভার করা। তোমার পে স্কেল, তোমার দফা দাবি, তোমার নানান সমিতির কথাবার্তা শোনা, এগুলো আমার কাজ না ভাই, ঠিক আছে, আই এম রিসিভিং ইউর ডিমান্ডস, এগুলো রাখলাম, পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমি হ্যান্ড ওভার করে দেবো, কিন্তু এটা আমার ইমপ্লিমেন্ট করার এখতিয়ার নাই।
উনি যাওয়ার আগে পে স্কেল করে গেলেন, এইটা করে গেলেন, ওইটা করেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো এই বার্ডেনগুলো উনি কাঁধে না নিলেও পারতেন। এগুলো পলিটিক্যাল পার্টির ডিসিশনের ব্যাপার। কিছু নাই তো দেশে, সমস্ত টাকা পাচার হয়ে গেছে, ব্যাংকগুলো খালি। 7টা-8টা ব্যাংক আছে, যে ব্যাংক থেকে আপনি 5,000 টাকার উপর 6,000 টাকার চেক লিখলে আপনি টাকা পাবেন না, পান না। মানুষের মানে ডিপোজিট আটকে গেছে। এমনি একটা দেশে, এমনি একটা অর্থনৈতিক ব্যবস্থায় আপনি কি আশা করবেন তার কাছ থেকে? বা নতুন গভর্নমেন্টের জন্য হিমশিম খেতে হবে। বাস্তবতা হচ্ছে এইটা। আচ্ছা, মানে একটা নতুন শব্দ আপনার চ্যানেলই আমাদের একজন মানে কলিগ উচ্চারণ করে গেছেন, ভেরি ইন্টারেস্টিং এটাও। হ্যাঁ, আমাদের পার্টির মিডিয়া সেলের হেড, হ্যাঁ, ডক্টর পাভেল, তিনি একটা চমৎকার মানে উদাহরণ টেনেছিলেন যে চুরির টাকার কিস্তি টানতে হবে। এখন চুরি করে গেল হাসিনা, তার সরকার, তার লোকজন, এখন সেই কিস্তি শোধ করতে হবে এখন বিএনপি গভর্নমেন্ট চাইছে। এটা বিগেস্ট চ্যালেঞ্জ অ্যান্ড বিগেস্ট মানে প্রেশার বিএনপি গভর্নমেন্টের উপর আসবে। মানে চুরির টাকার কিস্তি শোধ করতে হবে না আমাদেরকে, অর্থাৎ জনগণকে, দেশকে। আচ্ছা, এখন তার একটা কথা ওনারা প্রায় বলেন যে মানে জামানত 50,000 টাকা বাড়াইছে। আমি ওনাকে এটা জিজ্ঞেস করতে, জামানত যদি 1 টাকাও না থাকতো, 1 টাকাও যদি না থাকতো, তাহলে এই যে পার্লামেন্টে কত কোটি টাকা, কতশো কোটি টাকার যে লোকজনের যে চিত্রটা উনি বললেন বা আমরা পত্রপত্রিকায় দেখলাম, যদি 1 টাকা জামানতও যদি না থাকতো তাহলে হয়তো অনেক আরো মানুষ অংশগ্রহণ করতে পারতো। তাতে কি এই কোটি টাকার লোকজনের কি সমাজ ঠেকাইতে পারতাম না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তার বক্তব্যগুলোর সাথে আমি দুদকের কথা বলেছেন, আমি খুব নিঃসন্দেহে বলতে চাই, কেন আমি নিজেও মিডিয়া লোক, আমি সোজা কথা, আমি মানে আই হোল্ড মিডিয়া অর্গানাইজেশন, সাংবাদিক, সোজা কথা, সম্পাদক। আমি সম্পাদক, 45 বছরের সম্পাদক, সোজা কথা। 81 সালে আই বিকাম দ্য এডিটর। তো অবশ্য অনেক বাচ্চা বয়সে, দ্যাট ইজ এ মানুষ মনে করতে যে আমি বোধহয় 90 বছর বয়স হয়ে গেছে। নো, ইটস নট। তো সেই হিসেবে যেটা বলতে চাই, যেটা খোঁজ খবর যতটুকু রাখি, আমার প্রতিষ্ঠানের মিডিয়ার ছেলেরা মেয়েরা যে ইনফরমেশনগুলো আনে, দুদক ওয়াজ ভেরি অ্যাক্টিভ ডিউরিং ডক্টর ইউনূস গভর্নমেন্ট। দুদকই একমাত্র প্রতিষ্ঠান যেটা হাইলি অ্যাক্টিভ ছিল এবং ভালো কাজ করেছে। আমি অ্যাপ্রিসিয়েট করি। আসে না, সামনে আসে না, সামনে আসেন মানে ওনারা চেহারা দেখায়নি, তাই? হ্যাঁ, সেটাই। ওনাদের চেহারা দেখানোর দরকার নেই, ওনারা কাজ করেছেন। এই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এই যে কাহিনীগুলো শুনছেন, মামলাগুলো হচ্ছে, এই যে গতকালকে দেখলাম ওই যে সিঙ্গাপুরের মানে লোক হলো বাঙালি, গোপালগঞ্জের, হ্যাঁ, আজিজ খান এবং সিঙ্গাপুরের টাইকুন হয়ে গেছে। এই টাইকুন সাহেব তো বাংলাদেশের মাল পাচার করতে টাইকুন হয়েছে নাকি? তো এই যে টাইকুন সাহেবের খবরটা দিছে কে? দিস দুদো। এরকম বহুত লোকের বিরুদ্ধে চার্জেস ফ্রেম করছে। টাইকুন সাহেবদের প্রতিষ্ঠান এখন চলতেছে না বাংলাদেশে? আই ডোন্ট নো, আমি ব্যবসা বুঝি না, ব্যবসা করি না, কোনো ব্যবসাকে জিন্দিগিতে 1 টাকা চান্দা নেই। হ্যাঁ, তো সুতরাং আমার ওই মানে কি বলে, ওই যে কি বলে, অভিজ্ঞতা নাই, মানে কি বলে সেটা আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই। আচ্ছা, যাও, এখন কথা হচ্ছে কি যে আমি মানে ইউনূস সাহেবের ব্যাপারে আপনি আগে জানতে চাইতেন, সেজন্য আমি একটু ব্যাখ্যা দিলাম। তো গেল এটা। দ্বিতীয়ত হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারির কথা কি আপনি বলছিলেন নাকি? এক সেকেন্ড শেষ করে আমার মানে কলেজের সতীর্থ আর কি। যাই হোক, হি ডিড দ্য রাইট থিং। উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে নিয়োগপ্রাপ্ত ছিলেন, উনি ক্যাবিনেট সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন। নতুন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, উনি দায়িত্ব খুবই জেন্টলম্যান অ্যাপ্রোচ ছেড়ে দিয়েছেন, খুব ভালো। ইট শুড বি। এবং আমি মনে করি এরকম যত নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন আমলে ছিল তাদের প্রত্যেকেরই এখন দে শুড টেন্ডার দেয়ার রেজিগনেশন। নিউ পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবেন, তারা তাদের প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার জন্য যে সমস্ত কর্মকর্তাকে এফিশিয়েন্ট মনে করবেন, যাদেরকে রিলায়েবল মনে করবেন, তাদেরকে রাখবেন। এটি তো পলিটিক্যাল গভর্নমেন্টের নেচার, দ্যাট শুড বি। জি, রাজিকুজ্জামান রতন, নতুন সরকার, নতুন চ্যালেঞ্জ কি? নতুন সরকারের উপরে চাপ এবং চ্যালেঞ্জ দুটোই থাকবে, কারণ চুরি এবং চুক্তি দুটোরই বোঝা তাকে বহন করতে হবে। রাইট। অতীতের চুরি এবং এই 18 মাসের চুক্তি। এই 18 মাসে যে কাজটা হয়েছে। রতন, আপনি আমাকে কি মাঝখানে কয়েকটা সেকেন্ড দেবেন? মানে আপনার কথাটা মানে আপনি আগে বলেছেন, যেহেতু আগে সরকার মূল্যায়ন করা উচিত, এবং আমি মনে করি তাদের নিজেদের উচিত ছিল তাদের 18 মাসের একটা রিপোর্ট, প্রগ্রেস রিপোর্ট বলেন, যেমন একটা রিপোর্ট দেওয়া উচিত ছিল, তারা সেটা করে। ওটাই আমি শুরুতে বলেছি। হ্যাঁ, রাইট। এই ক্ষেত্রে আমি একটা কথা যেটা বলছি, মানে ইমিডিয়েট পাস তো হয় না, মানে এখনো অন্তর্বর্তী সরকার একটা ওয়ান অফ দ্য মেজর সাকসেস হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের ক্ষেত্রে যে জিরো ট্যারিফে যাওয়ার একটা স্কোপ ক্রিয়েট করা।
আমি সবচেয়ে বড় মনে করি এর সরকার সবচেয়ে মানে আদার দিন ইলেকশন সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমেরিকার সাথে একটা নতুন চুক্তিতে উপনীত হওয়া যে ইফ উই বাই দ্য ইউএস কটন, আমরা যদি মার্কিন সুতা কিনি মানে তুলা কিনি, তাহলে আমরা ওই দেশে এক্সপোর্ট করলে আমরা উইল রিসিভ জিরো ট্যারিফ। আমরা এইটা কিন্তু আমাদের গার্মেন্ট শিল্পকে একটা বিরাট জায়গায় নিয়ে যাবে। এবং ইন্ডিয়ার মতো দেশ বড় মাপের ধাক্কা এবং চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে, ভীষণ আলোড়ন হয়ে গেছে। এইরকম একটা অভূতপূর্ব একটা চমৎকার চুক্তি করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প যেখানে মানে মুখ থুবড়ে পড়ার মতন অবস্থার সংখ্যার মধ্যে ছিল, সেই জায়গাটায় তিনি একটা নতুন আশার আলো এই সরকার করে গেছে। এই জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মানে একটা জিনিসকে যদি একটা পরোটার দুটো দিকে উল্টে দেখা দরকার, একদিক ভালো ভাজা হয়েছে আর একদিকে কিন্তু কাঁচাই আছে। একটা দিক তো ভালো বাজা হয়েছে। আমি কথাটা শেষ করি। ওই পরোটা কেউ খায় না, তখন বলে ভালো করে ভেজে নিয়ে আয়। তো সে তখন আমি তুলা আমদানি করবো কোত্থেকে? আমেরিকা থেকে। হ্যাঁ, কস্টিংটা কী পড়বে, কে দেবে, টাইমটা কত লাগবে? আচ্ছা, তাহলে গার্মেন্টসের তার উপর ইফেক্টে কী হবে? এক। 2 নম্বর হচ্ছে আমি $3 বিলিয়ন কৃষি পণ্য আমেরিকা থেকে আমদানি করব। আমেরিকা থেকে গম কিনে আমার খেতে হবে। আমেরিকা থেকে গম কিনলে আমার প্রতি টনে 6,000 টাকা করে বেশি দিতে হবে, সেটা আমার দিতে হবে এবং এটা চলতে হবে। তারপরে কি, আমেরিকা যে সমস্ত দেশকে তার শত্রুভাবাপন্ন মনে করে বা তাদেরকে যাদের কম্পিটিটর মনে করে, বাংলাদেশকেও সেই রকমই ভাবতে হবে। তাহলে বাংলাদেশের সঙ্গে যখন চীনের বাণিজ্য হবে, আমেরিকা চীনকে যখন কম্পিটিটর মনে করে কিংবা রাশিয়াকে যখন কম্পিটিটর মনে করে, রাশিয়ার সঙ্গে মিলে আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আমি করছি। ইতিমধ্যে তো একবার আমাদের পারমাণবিক জাহাজও আটকে দিয়েছিল। এগুলো চলতে থাকবে। 3 নম্বর হচ্ছে বাংলাদেশে এমন বিনিয়োগ করতে হবে যেটা হচ্ছে মার্কিন লেড ইনভেস্টমেন্ট। তো মার্কিন লেড ইনভেস্টমেন্ট কী হবে? আচ্ছা, বাংলাদেশের জন্য কি এখন হেলিকপ্টার, সামরিক হেলিকপ্টার খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যেগুলো মার্কিনের কাছ থেকে নিতে হবে? অথবা আমাদেরকে কিন্তু ওই বোয়িং কিনতে হবে, 2035 সালে বোয়িং পাবো, সেটার জন্য চুক্তি কিন্তু এখনই করে আমরা সব কিছু করে গেলাম। এটা কিন্তু একটা নির্বাচিত সরকারের উপরে আসার পর্যন্ত সময় দিলেন না অন্তর্বর্তীকালীন সরকার। তারপরেও রিপন ভাইরা খুশি হয়েছেন, ভালোই, তাদেরকেই তো এটা বোঝাটা টানতে হবে। তো যেটা বলছি যে এই যে চুক্তিটা হলো শুধুমাত্র গার্মেন্টসকে বিবেচনা করে, আমরা বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস কি? কৃষি। বছরে আমাদের প্রায় 50 লক্ষ টন কৃষি পণ্য আমদানি করতে হয়। আমাদের তেলটা এখন আমদানি করতে হবে কার মাধ্যমে? তেলটাও আমদানি করতে হবে আমেরিকার মাধ্যমে। আমেরিকা ভেনেজুয়েলাকে লুট করবে, ভেনেজুয়েলা থেকে তেল আমাদেরকে আনতে হবে। 65 লক্ষ টন তেল লাগে আমাদের প্রতি বছর। আচ্ছা, আমাদের তাহলে এগুলো আমাদের যদি বিবেচনা করি, তাহলে দেখব এই চুক্তিটা কি যে একটা চুক্তির মধ্যে পড়ে গেলাম আমাদের এই দেশ, যে আমরা গার্মেন্টসে 1% মাত্র গার্মেন্টসে কমেছে, 20% থেকে 19% এসছে। হ্যাঁ, তো ফলে আমরা এগুলো দেখব। 2 নম্বর হচ্ছে যে জাপানের সঙ্গেও আমাদের ট্রেড গ্যাপটা কি এবং সেটা দূর করার বিষয়টা কি। আমেরিকার সঙ্গে আমাদের ট্রেড কত? $8 বিলিয়ন। তার মধ্যে আমরা $6 বিলিয়ন এক্সপোর্ট করি, $2 বিলিয়ন ইম্পোর্ট করি। এখন আমেরিকা থেকে ইম্পোর্টের পরিমাণ বাড়বে, এক্সপোর্টটা ধাক্কা খাবে। আর আমাদের যে গার্মেন্টসের মূল 65% গার্মেন্টস এক্সপোর্ট করি কোথায়? ইউরোপিয়ান ইউনিয়নে। আমাদের তো যদি মানে ধরি বড় চাঙ্ক তো যায় ইউরোপিয়ান ইউনিয়নে, তাহলে সেটার সঙ্গে তাহলে আমাদের সম্পর্কের ধরনটা কী হবে? তাহলে এগুলো কিন্তু আমাদের একটু বিবেচনা করতে হবে। সামনে যারা গভর্নমেন্ট চালাবেন তাদেরকেই এটা ফেস করতে হবে এবং তারা ফেস করবেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ফেস করবে তো জনগণের কাঁধের উপরে এসে পড়বে এবং তারা বলবেন যে আগের সরকারের করে যাওয়া চুক্তি আমরা তো আসলে উপেক্ষা করতে পারছি না, আমরা এটা তো মানে অমান্য করতে পারছি না। তো এইটা আমরা একটু বিবেচনা করতে বলবো যে প্রথমত চুক্তিটা যদি যথার্থই হতো, কেন 2 মাস অপেক্ষা করা গেল না? কেন 2 মাস পরে তো পার্লামেন্টটা বসবে, পার্লামেন্ট বসলে কম হোক বেশি হোক কিছু তো আলোচনা আসতো। নন ডিসক্লোজার এই সমস্ত মানে আমাদের প্যাক্ট বা অ্যাক্ট এগুলো করার আমাদের খুব কি দরকার ছিল? এই জায়গাটা আমাদের প্রশ্ন, যে যখন কোনো কিছু তাড়াহুড়া করা হয়, ওই একটা মানে বলে না যে তাড়াহুড়া করা এটা হচ্ছে একটা শয়তানের লক্ষণ। তো এখন এই জন্য এই তাড়াহুড়াটাও আমরা একটু চিন্তা করি। আর একটা বিষয় আমরা একটু খেয়াল করব যে আমাদের এই দেশ বিপুল সম্ভাবনা থেকেই তো গণ অভ্যুত্থানটা করেছিল। 15 বছরের দুঃশাসন দেখেছি, দুর্নীতি দেখেছি। আজকে একজন উপদেষ্টা বললেন এই 1.5 মাসে কোনো সাংবাদিকের উপর নির্যাতন হয়নি,
অথচ আপনারা সাংবাদিকরা বের করলেন 381 জন সাংবাদিক নানাভাবে নির্যাতিত হয়েছে, এবং এখনও আনিস আলমগীর জেলে আছে। হ্যাঁ, 3 জন সাংবাদিক মৃত্যুবরণ করেছে, 4 জন তারা অস্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তাই মোট 7 জনের সাংবাদিকের মৃত্যু ঘটেছে। এগুলো হচ্ছে ইয়ের মধ্যে মানে আক্রমণে বলি বা তাদের উপর নিপীড়নের মধ্যে দিয়ে বলি। তো এই যে অবলীলাক্রমে বলে ফেলতে পারে তাদের সাফল্যের কথা, একবার তাকিয়েও দেখে না। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পটা হতে পারতো আমাদের যে প্রচুর পরিমাণ বালি আছে, বালিতে সিলিকা থাকে, তো সিলিকা দিয়ে আমাদের আয়না তৈরি করা যেতে পারে। খুব ভালো মানের আয়না তৈরি করে আমাদের উপদেষ্টাদেরকে দিলে তারা একটা আয়নায় দেখতে পেতেন যে 18 বছর কী সম্ভাবনা নিয়ে তারা এসেছিলেন, 18 মাসে কী সম্ভাবনা তারা নিয়ে এসেছিলেন, সেই সম্ভাবনা এবং স্বপ্নটাকে কতটুকু তারা বাস্তবায়ন করে দিতে পারলেন। আমরা রাশেদ খানের কাছে আসবো, কিন্তু দেখলাম ফরিদুল হক আপনি নোট করছিলেন বেশ এই বাণিজ্যের বিষয়ে, আপনার কোনো বক্তব্য আছে এই বিষয়ে? না, মানে একটা তো এটা ঠিক, আমি অনেকগুলো কথাতে রতন ভাইয়ের সাথে কিছুটা একমত যে এটা পরে করলেও হয়তো হতো, কিন্তু ধরেন এখানে যেটা হয় আর কি, যে আমি যেটা ধারণা করি যে সরকারের তো ধরেন সেফ এক্সিট লাগবে। হ্যাঁ, সরকার যাতে ধরেন নিরিবিলি থাকতে পারে, তাদের উপরে কেউ আঙুল তুলতে না পারে, এই ধরনের বিষয় আসলে ভেতরে থাকতে পারে, নাহলে এত বেশি ধরেন আমেরিকার স্বার্থের দিকে ঝুঁকে যাওয়া, এটা প্রশ্ন তৈরি করে আর কি। এবং এইগুলো নিয়ে প্রথমত পাবলিক লেভেলে আলোচনা হয়নি, রাজনৈতিক দলগুলোকে অফিসিয়ালি ডেকে আলোচনা করেনি, উল্টো দিকে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কোনো কথা বলেনি। তো বোঝা যায় যে এখানে হয়তো ভেতরে কোনো একটা আলাপ আলোচনা হলেও হতে পারে, একটা সন্দেহ তৈরি করে আর কি। কিন্তু এর মধ্যেও চুক্তির মধ্যে তুলার ব্যাপারে যে ইয়েটা আছে, এটা কিন্তু আসলে আমাদেরকে স্বীকার করতে হবে। আমি নিজেই এই সেক্টরে কিছুদিন কাজ করছি, আমি জানি যে বাংলাদেশের 50%-এর বেশি তুলা আসে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ান তুলার কোয়ালিটি খুব খারাপ, মানে রতন ভাই যেটা প্রাইসের কথা বলছেন, ইন্ডিয়ান তুলার কোয়ালিটি খুব খারাপ। ইন্ডিয়ান তুলা হচ্ছে না, সেটা ইন্ডিয়ান তুলা হচ্ছে হ্যান্ড পিকড, ওটা প্রচুর কন্টামিনেশন হয়। আর আমেরিকান তুলা হচ্ছে মেশিন পিকড, তার মানে ওটা কন্টামিনেশনের পরিমাণ কম থাকে। আর হচ্ছে টাইমের যে ফ্যাক্টর, টাইমের ফ্যাক্টরটা এখন কাজ করে না, এটা একটা পুরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস নেটওয়ার্ক আকারে কাজ করে। আপনি জানেন যে আগামী 6 মাস পরে আপনার কত উৎপাদন হবে, কত তুলা আপনার আসবে, কোন পোর্ট থেকে কোথায় আসবে, এটা সব আগে অ্যাডভান্স থাকে এবং আপনি অ্যাডভান্স কল করতে পারেন, মানে অ্যাডভান্স কিনে নিতে পারেন। সো এইটা কোনো প্রবলেম হয় না, যারা ওই সেক্টরের সাথে যুক্ত এটা তারা জানে। এইটা বাংলাদেশের গার্মেন্টসের ওইখানে আসলে লাভবান হবে। এই জন্য দেখবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির নেতারা কিন্তু খুব দ্রুত এটাকে মানে জানাইছে, কিন্তু আবার টেক্সটাইল আবার বিরোধিতা করছে, দ্রুত এটা জানাইছে। এবং কি বলে যে গার্মেন্টসের প্রোডাক্ট মানে আমেরিকাতে তো একটা বড় অংশ যায়, ইউরোপিয়ান ইউনিয়নেরও একটা, কিন্তু প্রধানত ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকান পলিসিকে করেই চলে। সো ওইখানেও আমাদের মার্কেট বাড়বে বলে আমি মনে করি। সো গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর এটা একটা বড় হবে। অন্যান্য বিষয়গুলো পরবর্তী সরকার, রাজনৈতিক সরকার কিভাবে এটাকে ডিল করবে, এটা যদি আমরা ডিল করতে পারি, চায়নার সাথে আমাদের যে বাণিজ্য আছে, চায়না কিংবা রাশিয়ার সাথে যে আমাদের আছে, এগুলোকে আমি মনে করি যে পররাষ্ট্রনীতি দিয়ে এটা কূটনৈতিকভাবে এটা ডিল করা সম্ভব। কিন্তু ওই অভিযোগটা তাদেরকে শুনতে হবে যে তারা এটা কেন করলো এবং কেন অন্যরা বিরোধিতা করলো না। মানে ডিপি ওয়ার্ল্ডের দেশ বিক্রির চুক্তি নিয়ে যেভাবে বিরোধিতা আমরা দেখছি দলগুলোর কাছ থেকে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, এটা নিয়ে কেন আমরা বিরোধিতা দেখি না, এটা একটা প্রশ্ন রয়ে গেছে। তারপর ভেতরে ভেতরে কিছু একটা থাকলেও থাকতে পারে, এটা পাবলিক তো ফোরাম, তো প্রশ্নটা আমি জনগণের মাঝখানে দিয়ে গেলাম। আমার রাজনৈতিক কর্মী, আমার কাজ হচ্ছে মানুষের মাঝখানে প্রশ্ন তৈরি করা, যাতে মানুষ আসলে অ্যাওয়ার হয়। আমি আমার দায়িত্বটা পালন করে গেলাম, এটা বাকিরা জবাব দিবে যে কেন এটা এইভাবে হলো, কেন নির্বাচনের 3 দিন আগে হচ্ছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন, কারণ এইরকম একটা চুক্তি, এই চুক্তির পুরো দায়টা জনগণের। সো জনগণকে এটা মিটাইতে হবে যদি এখানে কোনো ভুল হয়। 14টা বোয়িং বিমান আছে, অনেকগুলো এখানে আছে। তারপরে সামরিক চুক্তি আপনি কোত্থেকে কিনতে পারবেন, কোত্থেকে কিনতে পারবেন না, মানে আপনি চায়নার সাথে কি করতে পারবেন, রাশিয়ার সাথে, এই ধরনের অনেকগুলো ক্লজ আছে, এগুলো খুব ডেঞ্জারাস। আর একটা হচ্ছে যে এই চুক্তিটা কিন্তু আপনি করতেছেন ট্রাম্প প্রশাসনের সাথে। ট্রাম্প পৃথিবীতে এখন কে এটা আমরা সবাই জানি। সো এটার ব্যাপারে আরও অনেক বেশি অ্যাওয়ার এবং সচেতন হওয়ার ব্যাপার ছিল এবং আরও অনেক বেশি আলোচনা হওয়ার দরকার ছিল, যেটা হয় নাই। সো যাই হোক, কিন্তু তারপর আমি যেটা বলি যে মানে সরকারের ধরেন যেটা সরকারের মূল প্রবলেম, যেটা আমরা সরকার নিয়ে আলাপ করি, সরকারের মূল প্রবলেম হচ্ছে সরকার আসলে প্রায়োরিটি সেট করতে পারেনি। সে অনেক বেশি নন প্রায়োরিটাইজ কাজ করছে, যে কাজ তার করার কথা না। রিপন ভাই বলছেন যে এইগুলো তো তার কাজ না,
তার প্রধান কাজ, সে নিজে আজকেও প্রধান উপদেষ্টা তার ভাষণে কিন্তু বলেছেন যে বিচার, সংস্কার, নির্বাচন, তিনটা তার প্রধান কাজ। এইটাকে প্রায়োরিটি করার জন্য যা যা করা দরকার সেটা আপনি করবেন। এটা করতে গিয়ে ধরেন ফাঁক দিয়ে উনি আবার ধরেন ওনার ইউনিভার্সিটির আবেদনও বের করে নিছেন, উনি ওনার ঋণও মৌকুফ করে নিছেন, ওনার সাজাও মৌকুফ করে নিছেন, এগুলো কিন্তু করছেন। এই কথা ওনাকে শুনতে হবে। উনি যত যাই করেন এটা কিন্তু ওনাকে শুনতে হবে, কারণ উনি রাষ্ট্রের প্রধান ছিলেন, এই কথাও ওনাকে শুনতে হবে। তবে আরেকটা জিনিস হয়েছে, আমরা আরেকটা জিনিস হয়তো হারাবো, আমরা ফেসবুক সহ বিভিন্ন জায়গাতে প্রচুর ধরেন মনে করেন যে রাষ্ট্রের প্রধানকে এই প্রথম বোধহয় গত 1.5 বছরে প্রচুর ধরেন ট্রল করছি, ইভেন গালিও দিছি। এটা আমরা আগামীতে আবার দিতে পারবো কিনা সে ব্যাপারে প্রশ্ন থেকে যাবে। সুদি ইউনুস, আমেরিকার দালাল ইউনুস, ইউসুফ সরকারকে জবাব দিতে হবে। এগুলো এটা বাক স্বাধীনতার ধরেন একটা জায়গা। এখন আমরা আমাদের গলা যখন আপনি 20 বছর বন্ধ করে রাখবেন, যখন মুখ খুলবে তখন গালিই বেরোবে, তখন আপনি এটাকে রাবীন্দ্রিক ভাষা দিয়ে বক্সের মধ্যে ফেলতে পারবেন না, গালি বেরোবে। যেটা আমরা পরে দিতে পারবো কিনা সেই প্রশ্ন রয়ে গেছে। যাই হোক, কিন্তু তারপরেও আমি যেটা মনে করি যে বিচার প্রক্রিয়াটা শুরু করেছে, হাসিনার একটা রায় হয়েছে একটা ট্রায়ালে, গুমের একটা তদন্ত কমিশন করে ওইটা রিপোর্ট পাওয়া গেছে এবং গুমের ট্রায়াল শুরু হয়েছে। এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আমাদের ট্রাইব্যুনালে আইন সংশোধন করে যুক্ত করা হয়েছে। এটা আমি বারবার দাবি করেছি যে গুমকে আমি সবচেয়ে বেশি ভয় পাইতাম। সো গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে, সাব্যস্ত করতে হবে। এই জিনিসটা করছে। সংস্কার প্রক্রিয়াটা শুরু হয়েছে। যদি পরবর্তী গভর্নমেন্ট এসে, বিরোধী দল, আমরা যদি এটাকে সহযোগিতা করে এটাকে চালু করতে পারি, তাহলে আমরা সিরিয়াসলি একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে যাব। এবং একটা ভালো নির্বাচন হয়েছে। আশা করছি আজকে গভীর রাতে বসে যে আগামীকাল মনে হয় আমাদের ইতিহাসে 2-3 বার এই ঘটনা ঘটেছে, একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর আমরা দেখতে যাচ্ছি। এটাও একটা ভালো জায়গা। জি, রাশেদ খান, আপনার কাছে একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। আপনি তো নিজেও নির্বাচন করে আসলেন, নির্বাচনে পরিবেশ আপনি এর আগে বলছিলেন ভালো ছিল, কিন্তু দলগত, আপনি এখন বিএনপি নেতা হিসেবে এখানে আপনার পরিচয় দিচ্ছি, দলগতভাবে বিএনপি তো দিবেনই আপনি, কারণ বিএনপি জয়েন করেছে। জি, সেটাই আমি বলছি। তো দলগতভাবে বিএনপির যে সিদ্ধান্তগুলো ছিল, সেই সিদ্ধান্তগুলো কি সঠিক ছিল? মানে আপনার জায়গা থেকে বলছি, নির্বাচনের ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখেছি দলীয় প্রার্থীর পরেও কিন্তু একজন বিদ্রোহী প্রার্থী ছিল এবং একাধিক প্রার্থী ছিল অনেক জায়গায়, আপনার জায়গায় তো ছিল না, একাধিক প্রার্থী ছিল। ফলে এই জিনিসটা ফেস করতে গিয়ে মাঠ পর্যায়ে আপনাদের ভোগান্তিতে মানে পড়তে হয়েছে এবং আপনার আসানোর ফলাফলও আসেনি। এই বিষয়ে আপনার একটু বক্তব্য জানতে চাই। দেখেন, বাংলাদেশে আমার কাছে যেটি মনে হচ্ছিল, যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়া দেখেন, ইলেকশন 2টা আসনে হচ্ছিল, একটা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আর একটা আমার আসন। এর কারণটা হলো যে টাকা আটে হচ্ছিল পাটোয়ারি না, ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি দেখেন যে এটা ভাই অ্যালগরিদমের খেলা। এটা হলো যেটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 11 সময় সভাপতি যিনি ছিলেন আর সেক্রেটারি যিনি ছিলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সেই সভাপতির আসন, আর সেক্রেটারি আমি একই আসন। তো আমার ক্ষেত্রে যেটি হয়েছে যে আমি ঝিনাইদহ 2 আসনে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি 4-এ আমাকে ইলেকশন করতে হয়েছে। আমি হাতে মাত্র 10 থেকে 15 দিন সময় পেয়েছি। আবার সেখানে বিদ্রোহী প্রার্থী বিএনপির আসলে বলা যায় যে অনেকে আমার সাথে কাজ করে নাই, কাজ করলে আবার শেষ রাতে এসে দেখলাম অনেকে কেউ দাঁড়িপাল্লায় চলে গেছে, কেউ বিদ্রোহী পক্ষে চলে গেছে। মূলত যে সমস্যাটা হয়েছে, যেহেতু আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি, আন্দোলন সংগ্রাম করে উত্থান, তো অনেকে আসলে চায়নি যে আমি এমপি হই। তারা মনে করছে যে কেন আমি ব্যাখ্যা দিচ্ছি, চায়নি যে আমি এমপি হই। তারা মনে করছে যে আমি এমপি যদি একবার হয়ে যায় তাহলে আর কখনো হয়তো আমাকে নামাইতে পারবে না। প্লাস খুলনা অঞ্চলে যারা আসলে পরিচিত ফেস, তাদের মধ্যে অন্যতম আমি একজন, বা ভোকাল বা আন্দোলন সংগ্রাম করে উত্থান আমার। তো এই ক্ষেত্রে আসলে অনেক ধরনের মেকানিজম কাজ করেছে। আমি আসলে এই ষড়যন্ত্রের আসলে এক ধরনের বলা যায় শিকার, এবং এটা আমি আসলে নিজে সলভ করতে পারি নাই। তো যাই হোক, নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যখন আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যাব। ওয়েট করি, ধৈর্য ধরি, অস্থির হওয়ার কিছু নাই। যেহেতু এখন বিএনপির সাথে রাজনীতি করছি এবং জনাব তারেক রহমান, তার একটি প্ল্যান আছে, এখন রিপন ভাই আছে, আমি আছি, আমরা হয়তো তার এই প্ল্যান বাস্তবায়নে আমরা কোন পদে গেলাম সেটার থেকে বড় কথা হলো যে তিনি জনগণের জন্য কল্যাণকর কাজ করতে চান, পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা আমাদের জায়গা থেকে কতটুকু আসলে সহযোগিতা করতে পারি। এখন আমি ব্যক্তিগতভাবে কি পাইলাম কি পেলাম না সেটা বড় বিষয় না। আমি এমপি হতে পারি নাই বলে আমার রাজনীতি শেষ হয়ে গেছে, বিষয়টা এরকম না। একজন জনপ্রতিনিধির কাজ হলো মানুষের সেবা করা। তো আমি সেই সেবাটা তো আসলে জি এই দেশের সেবা করতে যাই এক্স্যাক্টলি। তো আমি তো আসলে এমপি মন্ত্রী না হয়ে ওই কাজটা অতীতে করেছি না। এদেশে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে 18 সালে, সেটা তো আমি এমপি মন্ত্রী থাকা অবস্থায় করি নাই।
এবং ওই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। অর্থাৎ একজন এমপি যা পারেন বা একজন মন্ত্রী যা পারেন তার থেকে অনেক বড় বড় কাজ আমরা ইতিমধ্যে করে এসেছি। সুতরাং এমপি মন্ত্রী হওয়াটাই আসলে মুখ্য বিষয় বলে আমি মনে করি না। আরেকটি বিষয় বলি, দেখেন সরকারের চ্যালেঞ্জ নিয়ে আপনি প্রশ্ন করেছিলেন আমাদের সবাইকে, আমি একটু বলি। এই আগামীতে আগামীকাল থেকে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, আজ থেকে 12টার পর হয়ে গেছে, 12টা তো বেজে গেছে, 12টা 27 বাজে, তার মানে শপথ হবে জি। তো এখন এক্স্যাক্টলি আমার কাছে যেটি মনে হয় যে রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা করা এটা আসলে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে। এখন আপনি চাইলেই আওয়ামী লীগের আমলে যেটি হয়েছে গুলি করে দমন করা, 16 বছর তো তারা ওইভাবে দমন করে রেখেছিল, তাই না? তো বিএনপি গভর্নমেন্ট তো এটা পারবে না। এবং বিশ্ববিদ্যালয়গুলো আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু শিবির বলা যায় যে ওয়েলফেয়ার মেকানিজমের মাধ্যমে ক্যাম্পাসগুলো কিন্তু দখল দিয়ে ফেলিয়েছে। শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়া, কারোর বাবার ক্যান্সার হলে 5 লাখ টাকা দেওয়া, তারপরে তাদের যে হাসপাতাল আছে সেখানে আপনার অর্ধেকে আপনার মেডিকেল সেবা দেওয়া, নানান ধরনের এই ওয়েলফেয়ার মেকানিজমের মাধ্যমে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক একটা জায়গায় কিন্তু তারা গেছে, সেটা যে প্রক্রিয়াই হোক না কেন, অর্থনৈতিক প্রক্রিয়াই হোক বা কনভিন্সিং প্রক্রিয়াই হোক, এই জায়গাটায় আসলে অনেকটা ঘাটতি আছে। আপনি দেখবেন যে এখন যারা শিবিরের নেতারা ডাকসুর নেতা হয়েছে তারা কিন্তু এখন ক্যাম্পাসে কাজ করে না, তারা কিন্তু জামাতকে জেতানোর জন্য তারা প্রতিটা জনসভায় তারা কিন্তু ছুটে গিয়েছে। আপনি নিশ্চয়ই দেখবেন যে গণ অভ্যুত্থানের পর আমার ফরিদ ভাইরা সবসময় নতুন বন্দোবস্তের কথা বলেছে, এবং তারা যেটি বলেছে আমরাও বলেছি একই কথা, যে শিক্ষার্থী যারা রাজনীতি করবে তারা যাতে ক্যাম্পাস কেন্দ্রিক এবং লেজুর ভিত্তিক রাজনীতি না করে। এবং ওই কথা বলার মাধ্যমে কিন্তু আজকে শিবিরের নেতারা তারা কিন্তু ডাকসুর নেতা হয়েছে। তারা পরবর্তীতে কি করছে, প্রতিদিন রাতে জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করতেছে এবং বিভিন্ন জায়গায় এই যে গুজব প্রপাগান্ডা ছড়িয়ে আপনার আন্দোলন সংগ্রাম করতেছে। আপনি দেখেন হাতিয়ায় যে ঘটনা ঘটলো সেখানে কিন্তু ধর্ষণ হয়নি, যেটা মিডিয়াতে আসছে, যেটা প্রশাসন বলছে, ডাক্তার বলছে, কিন্তু আমরা দেখেছি আমাদের এনসিপির বন্ধুরা তারা কিন্তু সারা দেশে এটাকে কেন্দ্র করে মিছিল করেছে, ধর্ষাই দিছে। হ্যাঁ, এখন এইগুলো আসলে জনাব তারেক রহমান কিভাবে মোকাবেলা করবেন? আজকে দেখেন ইসলামী আন্দোলনের সাথে যে বৈঠকটা হলো তিনি কিন্তু বলেছেন যে আন্দোলন করার আগে আলোচনা করে নেওয়া উচিত। অর্থাৎ জনাব তারেক রহমান পজিটিভ ভাবে তিনি অগ্রসর হতে চাচ্ছেন যে ঠিক আছে আপনি আন্দোলন করবেন ভালো কথা, বাট কি নিয়ে করবেন আসলে আলোচনা করি। গণতন্ত্রের সব থেকে বড় সৌন্দর্য, বা আপনি যদি রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে যেতে চান তাহলে কি করতে হবে, ভালো যেমন সরকারি দল দরকার, ভালো আসলে বিরোধী দল দরকার। এবং জামাত ইসলামকে আসলে সে ভালো বিরোধী দল হতে পারছে? তারা আজকে গতকাল আন্দোলন করেছে, আজকে যেহেতু হয়ে গেছে, গতকাল আন্দোলনটা করলো কিসের প্রতিবাদ? ধর্ষণের প্রতিবাদে। আমি আর একটা টকশোতে ছিলাম, এখন জামাত ইসলামের নেতা চিল্লিয়ে বলছে ধর্ষণ হয়েছে, ধর্ষণের প্রতিবাদে আজকে আমরা আন্দোলন করেছি। কোথায় ধর্ষণ হয়েছে? গ্রামগঞ্জে। আমিও তো গ্রামের ছেলে, তাই না, ঝিনাইদহতে আমার জন্ম। আমি দেখেছি যে এই পরিবারের সাথে এই পরিবারের দ্বন্দ্ব, বা এই গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠীর কি হয়, যে নারী পুরুষ একসাথে মিলে আসলে ওই মারামারি গ্যাঞ্জামটা করে। তো হাতিয়ায় ওই ধরনের ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, ওই নারীর উপরে শারীরিক আঘাত হয়েছে, আপনি বিচারটা করেন, কিন্তু আপনি কি করলেন, আপনি বললেন যে ধর্ষণ হয়েছে। অর্থাৎ 18 সালে যেটি হয়েছিল যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য একজন গৃহবধূকে ধর্ষণ করা হলো বা একজন মাকে, ঠিক একই ধরনের নেগেটিভ দাঁড় করানো হলো যে নোয়াখালী সুবর্ণ চরে। এইবারও হাতিয়াতে একই ধরনের ন্যারেটিভ যে শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য আপনার বিএনপির কর্মীরা এভাবে গণধর্ষণ করেছে। মানে আমি দেখবেন এইটা সব থেকে মোকাবেলা করার চ্যালেঞ্জ। জামাত ইসলাম যদি পজিটিভ পরিবর্তন বাংলাদেশে চায়, যেটি ফরিদ ভাই বা আমরা বা ভাই শুরু করলেন নতুন বন্দোবস্ত, সেক্ষেত্রে জামাত ইসলামকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে। তারা ক্ষমতায় যেতে পারেনি তো কি হয়েছে, তাই না? তারা তো আপনার বিরোধী দল হয়েছে। সুতরাং ভালো বিরোধী দল হিসেবে যদি প্রপাগান্ডা বা গুজব না ছড়িয়ে তারা যদি আসলে ওই ভূমিকা সংসদে রাখে, সরকারকে সহযোগিতা করে, তাহলে এই দেশের পরিবর্তন হবে। আরেকটা বড় সমস্যা হলো দেখেন যে ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা। এই নির্বাচনে জামাত ইসলাম যতগুলো আসন পেয়েছে তার ভিতর সব থেকে মহিলাদের ভোটটা কিন্তু বেশি পেয়েছে। ঝিনাইদহ 4 আসনে আমি নির্বাচন করেছি, সেখানে যেটি হয়েছে যে নারীদেরকে তালিম করে বোঝানো হয়েছে যে ওই দল তো ধর্ষণ করে, ও চুরি করে, ও দুর্নীতিবাজ, ওরে ভোট দিলে তুমি দোজখে যাবা, আর এই দল তো আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করছে। আপনারা যে কিছু ওয়ার্ডের কথা বলছেন না, ন্যারেটিভ একটা ওয়ার্ড, তো এই ন্যারেটিভ তৈরি করে না, তা আপনার বিপরীতে আপনারা ন্যারেটিভ তৈরি করতে পারেন না। আচ্ছা, আমি একটু শেষ করি। দেখেন তো বিএনপির বিষয়ে এরকম বলা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজের দল, অন্যায় করে, অপরাধ করে, গুম করে, খুন করে, এদেরকে ভোট দিলে দোজখে যাবা। অর্থাৎ জান্নাত জাহান্নামকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এখন গ্রামের একজন নারী যিনি লেখাপড়া কম জানেন, তিনি দেখছে আসলে তো তাই অন্যায় করছে এই দল, সুতরাং এই দলকে ভোট দেওয়া যাবে না। আমি ভোট করতে গিয়ে এই বাস্তবতার মুখোমুখি হয়েছি। তো এই ন্যারেটিভের বিপরীতে তো বিএনপিকে ন্যারেটিভ দাঁড় করাইতে হবে, বিএনপিকে বোঝাইতে হবে। তারেক রহমান যে কাজটা শুরু করেছিলেন, তিনি দেখেন না একজন হজ করে এসেছেন, তাকে ডাকলেন যে আপনি বলেন যে আসলে জান্নাত বা জাহান্নামের মালিককে। অর্থাৎ এই কাজগুলো এখন বিএনপি কে করতে হবে। এই চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে এবং এইগুলো আমাদের মোকাবেলা করতে হবে। সর্বশেষ বলবো, দেখেন
একজন উপদেষ্টা, তিনি ফরিদ ভাইয়েরও পরিচিত, আমারও পরিচিত, ফয়েজ তৈয়ব আহমেদ। আমি প্রত্যাশা করেছিলাম যে তিনি তার ম্যাচ শেষ হওয়ার পরে তিনি দেশে হয়তো তার জবাবদিহিতার জায়গাটা শেষ করে তিনি দেশের বাইরে যাবেন। তিনি কিন্তু আসলে ওই এক ধরনের যেটা মিডিয়াতে আসলো যে তিনি দেশ ছেড়ে চলে গেছেন, এটা তো আসলে নেতিবাচক সংবাদ, তাই না? এই উপদেষ্টাদের প্রতি আমাদের অনাস্থার জায়গাটা আছে। সেটা আবার আরেকটা কথা বলছে, সেটা শুনেন না? সে তো বলছে যে অনেকের নাম বললে ন্যাংটা হয়ে যাবে, তাই না? বলেছে তো। কিন্তু আমার কথা হলো যে তিনি কেন ন্যাংটা হয়ে চলে গেলেন? জবাবদিহিতা নিশ্চিত করে যেতেন। তো আমাদের উপদেষ্টারা, তাদের একটা তো আমরা খতিয়ান দেখতে চাই যে 18 মাসে কি কাজটা করলেন। এখন যদি কেউ রাতের অন্ধকারে এইভাবে আসলে, ঠিক আছে আপনি দেশের বাইরে যাবেন, আমাকে জানানোর প্রয়োজন নাই, কিন্তু দেশের জনগণকে জানিয়ে আপনাকে যেতে হবে। কারণ এই সরকার আর নির্বাচিত সরকারের ভিতরে আমরা অনেকটা পার্থক্য ধরেছি, যে গণ অভ্যুত্থানের সরকার, যেটাকে নির্বাচিত সরকারের থেকে আমরা বড় মনে করেছি। তো এই উপদেষ্টা পরিষদের আমি মনে করি জবাবদিহিতা করা উচিত। এইভাবে আপনার ম্যাচ শেষ হয়ে গেছে বলে আপনি দেশের বাইরে চলে যাবেন, তাহলে কিন্তু মানুষের সন্দেহ সংশয়ের জায়গাটা বাড়বে। জি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার দলেরই ঘনিষ্ঠ সদস্য বলছিলেন দুটি বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব। একটা হচ্ছে ভয়াবহ অভিযোগ যে বিএনপির অনেকেই দাঁড়িপাল্লার পক্ষে গেছে শেষ মুহূর্তে, আর একটা হচ্ছে ন্যারেটিভ আপনারা দাঁড় করাতে পারেন নাই। এই দুটো ব্যর্থতা আসলে কার? যাই হোক, ওইটা আমি বলছি। তার আগে রাশেদ যে প্রসঙ্গটা অবতারণা করলো, এটা কিন্তু আমার এলাকার বাস্তবতা আমি বলেছি, আমাকে হারানোর জন্য কেউ দাঁড়িপাল্লায় ভোট করেছে, এটা একটা উদাহরণ। কেউ আপনার স্বতন্ত্র পক্ষে ভোট করেছে। রাশেদ যে একটা উদাহরণ টানলেন, একজন মানে কি বলে, মানে দেশ ছেড়ে যাওয়া একজন উপদেষ্টা, ফয়েজ আহমেদ তৈয়বের কথা বলছিলেন, জি নাম উল্লেখ করেছেন। ফয়েজ তৈয়ব, রাইট। এখন কথা হচ্ছে কি যে আমি একটু আগে যে বললাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে এমন লোকজন, এমন কি বলবো, শব্দটা তো আমি আর নিচে নামতে পারি না। আর নামবেন না? আচ্ছা, নামবো না। জি। আচ্ছা, না নামা আমার কাজও না। আচ্ছা, তো ওই উপদেষ্টা সম্পর্কে আমি ফরিদ ভাই জানি, তিনি দুর্নীতি পরায়ণ না, কিন্তু আমার কথা হচ্ছে ঠিক আছে, সন্দেহের জায়গাটা আসলে সৃষ্টি করে গেছে। কথা না, তার উচিত ছিল দেশে থাকা। আমার বক্তব্য হচ্ছে যে শব্দবোধ, রুচি, শব্দ পিক করা, তাই না? কোন শব্দটা পিক করলে, যেন আমি আজকে আলোচনার সময় আমি দুটো শব্দ যখন ব্যবহার করলাম, আমি নিজের কাছেই কিন্তু আমার বারবার কিন্তু আমি ধাক্কা খাচ্ছিলাম, লজ্জিত হচ্ছিলেন। হ্যাঁ, যে আমি কোমর ভাঙা, মাজা ভাঙা শব্দটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা এবং আমার মুখ দিয়ে বলাটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আমি আপনার দর্শকদের সামনে বলছি, নিঃসন্দেহে এটা আমার ভাষা না, আমার শব্দ না, এটা উদাহরণের জন্য, মানে তারা কতটা দুর্বল ছিলেন ওটা বোঝানোর জন্য। আমার মুখ থেকে নিশ্চিত এই ধরনের শব্দ হওয়ার কোনো কারণ নেই এবং এটা স্ট্যান্ডার্ডে যায়ও না। কিন্তু আমি বলছি যে একজন সহকারী উপদেষ্টা, মানে অর্থাৎ প্রতিমন্ত্রী পদমর্যাদায় যিনি ছিলেন, তিনি ফেসবুকে, যেটা আপনি উদাহরণটা নেন, ফেসবুকে তিনি এটার যে উত্তর দিয়েছেন, যে মানে কি বললেন যেন, কি কাপড় চোপড় থাকবে না, কাপড় চোপড় থাকবে না, এবং কাপড় চোপড়ে পরে আবার মানে ওটা কি পুরুষরা যেটা পরে ওটা তো আন্ডারওয়্যার, তাই না? ওটা উনি বাংলা যেটা বলছেন, ওটাও নাকি মানে নষ্ট হয়ে যাবে। তো এটা কি, ক্যান ইউ ইমাজিন যে এই শ্রেণীর লোকজন, এই রুচির লোকজন, তারা বাংলাদেশে একটা সরকারে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তারা দায়িত্ব পালন করেছে। তিনি হয়তো অনেক তার সাবজেক্টে তিনি হয়তো অনেক এফিশিয়েন্ট হতে পারেন, ক্যাপাবল হতে পারেন, কিন্তু তিনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন একটা স্টেটমেন্ট, একটা পোস্ট করেন, তখন এই শব্দগুলো তো আমাদের ছেলেমেয়েরও পড়ে, তাই না? তো এই জন্য আমার মনে হয় যে একটু রুচি বোধের ব্যাপারে ভবিষ্যতেও যারা সরকারে যাবেন বা তাদের একটু এই শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত, যাতে মানুষ লজ্জিত না হয় যে এরা আমাদের মন্ত্রী ছিলেন, এরা আমাদের এমপি ছিলেন, এরা আমাদের নেতা ছিলেন, এই বিষয়গুলো যাতে না আসে। হোয়াট এভার। আপনি এরপর আমি আরেকটা বিষয়, ফরিদই বোধহয় বলছিলেন আমেরিকার দিকে ঝুঁকে যাওয়ার কারণ কি, ফরিদ বলছিলেন আপনি আমেরিকা ঝুঁকে যাওয়ার ব্যাপারটা, ঝুঁকে গেল কিনা আমি প্রশ্ন তুলি। হ্যাঁ, প্রশ্ন এটা বলার অপেক্ষা রাখে না। সারা পৃথিবী টিল্টেড। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশের এত বড় একটা দেশ, টিল্টেড, উপায় নাই তার। আমি কানাডার প্রধানমন্ত্রী দাভোসে তিনি যে ইকোনমিক ফোরামে যে বক্তৃতাটা করছিলেন, কিন্তু খুব হতাশা প্রকাশ করেছেন এবং তার একটা বিখ্যাত ডায়লগ ছিল যে ইদার ইউ আর ইন টেবিল অর মেনু, ইদার আপনি হয় টেবিলে থাকবেন নতুবা মেনুতে থাকবেন, অর্থাৎ আপনি রোস্ট হয়ে যাবেন, অথবা ভবিষ্যতে আপনার খাবারের পছন্দের তালিকার মধ্যে আপনার নাম থাকবে। পৃথিবীটা সেই জায়গায় চলে গেছে। উনি বলছেন ট্রাম্পের আমলের সাক্ষ্য। ইয়েস, উই আর লিভিং ইন ট্রাম্প এরা। ট্রাম্প জামানায় পৃথিবীতে আমরা বসবাস করছি। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এই রিয়ালিটি
মোদি এবং তার জনগণ বুঝতেছে তার রিয়ালিটি। ক্যান ইউ ইমাজিন একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে ঘাড়ে ধরে নিয়ে যায় সারা পৃথিবী, যে রাশিয়া বলেন বা চীন বলেন, ভারত বলেন, কি কি দেখলেন, কি শুনলেনটা কি? কোনো প্রতিবাদ শুনলেন না। এখন কে চাইবে, কোন দেশের সরকার চাইবে বাস্তবতা যে তিনি দ্বিতীয় মাদুরো, মানে মাদুরোর পরে তার স্থান দ্বিতীয় হোক, এরপরে সিরিয়ালি তৃতীয় কেউ চাবে না। ফলে যে আগে যেটা বলে এফিশিয়েন্টলি ক্যাপাবিলিটির সাথে বার্গেইন করা যে অ্যাবিলিটি, সেটার জায়গাও কি খুব থাকছে? কার সাথে বার্গেইন করবেন? আপনার ওই মানে বন্দুকের সাথে যে মানে ছোটবেলা ছেলেপেলের কি বলে, এই জিনাদার লোক কি বলে, গুলতি বলে না, গুলতি খুলনা যশোর অঞ্চলের গুলতি বলে। বন্দুকের সামনে গুলতি দিয়ে আপনি ভারসাম্য আনবেন, নেগোশিয়েট, এই তোরে আমি মারবো, তো গুলতি আলা বলে আমিও তোরে মারবো, তো ও তো মারার আগে ও তো গুলিবিদ্ধ হয়ে যাবে। বাস্তবতা হচ্ছে এগুলো আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে, এবং কত এফিশিয়েন্টলি ডিপ্লোমেসি করা যাবে। ভাই তেল তুলো কি বাধ্য হয়ে কিনছি না? উপায় তো ছিল না, নয়তো মোদির মতো 50% এসে চাপতো। ওই হেলিকপ্টার তো এখন কেনা হবে না, টাকা এখন দেয়নি গভর্নমেন্ট, তো কমিশন এই গভর্নমেন্ট পায় নাই। ওই পার্চেজের সময় না, যদি কেউ চুরি চামার অভ্যাস থাকে সে ইয়ে করবে কেন? শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগে ফ্রান্সের সাথে যে মানে চুক্তি করে গেল, তার বিনিময়ে প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রী একটা গিফট করে গেল না, খেয়াল আছে? একটা সুন্দর একটা চুমু দিয়ে গেল না গেলে আমাদের তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীকে, ওই মানে ওই যে তার বিমান কেনার প্রতিশ্রুতির কারণে, নাকি দেয় নাই? ছবিটা দেখেন নাই? দেখছেন তো? দ্যাটস দ্য রিয়ালিটি। এখন কথা হচ্ছে কি, এটার জন্য দরকার কি, জনগণের সরকার না থাকলে, মানে আমি যে কথা সবসময় বলি, জনগণের তো সকল ক্ষমতার উৎস। যখন জনগণের সরকার হয়, তখন ওই জনগণের ম্যান্ডেটটাকে পাশে রেখে কথা বলতে পারে। আর জনগণের ম্যান্ডেট যখন থাকে না, তখন কথা বলার শক্তিটা, সামর্থ্যটা দুর্বল হয়ে যায়। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে, ফরিদুল হক আপনার কাছে আবার আসছে, একটু ভিন্ন প্রসঙ্গে। আপনারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই জুলাই সনদ, যেটা মানে বহুল প্রত্যাশিত, সেই জুলাই সনদে আপনারা সবশেষ স্বাক্ষর করলেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ কর্মদিবসে। ভাগ্যিস মানে আরেকদিনও তো মিস হয়ে গেছিল। মিছিলে কোনো সমস্যা হয়তো? অবশ্যই। আপনি সমস্যা হতো না, আপনি ওটা না, স্বাক্ষরকারী না, বাস্তবায়ন করা কঠিন হতো। এটা আপনি স্বাক্ষর, আপনি বাস্তবায়নের কথা বলবেন কি? জি, সেই নৈতিক জায়গাটাই আমার প্রশ্ন ফরিদুল হকের কাছে। আমরা জুলাই সনদ স্বাক্ষরের সময়, জুলাই সনদ যেদিন স্বাক্ষর হচ্ছে তার একদিন আগে আমরা প্রেস কনফারেন্স করে 3টা দাবির কথা বলছিলাম। আমি একটু মনে করাই দিই, আমরা জুলাই সনদের আইনি কাঠামো নিশ্চিত করতে হবে, জুলাই সনদের জন্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ, সেই আদেশের খসড়া প্রকাশ করতে হবে, এবং সেই আদেশ প্রফেসর মোহাম্মদ ইউনূস কর্তৃক জারি করতে হবে। এইটা ছিল, এবং কোনো নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। এটা ছিল হচ্ছে আমাদের জায়গাটা। কিন্তু জুলাই সনদ যখন স্বাক্ষর হয়, ততক্ষণ পর্যন্ত এটা একটা রাজনৈতিক দলিল মাত্র। মানে আপনি এটা চাইলে পাশ করেন, না চাইলে পাশ না করেন, আপনাকে কেউ কোথাও কোনো প্রশ্ন, আপনি নৈতিকভাবে প্রশ্ন করতে পারবেন, কিন্তু না করলে কিছু করার নাই। আপনি মনে করে থাকেন যে 90-এর গণ অভ্যুত্থানের পরে এরকম, কিন্তু ওই সময় যে তত্ত্বাবধায়ক সরকার 29টা কমিশন করছিল, 29টা রিপোর্ট দেওয়া ছিল, একটাও বাস্তবায়ন হয়নি। তার মানে ওই জায়গায় জুলাই সনদ যাওয়ার একটা ঝুঁকি আমরা দেখছিলাম। তো এরপরে গণভোটের আদেশ দেওয়া হয়েছে, যে আদেশের ভেতরে কিছুটা আমাদের আপত্তি আছে, কিন্তু তারপরে একটা আদেশ দেওয়া হয়েছে, গণভোট হয়েছে, গণভোট পাশ করেছে। এখন কিন্তু আদেশ বাস্তবায়নের জায়গাতে আমরা আছি, এবং আমরা কিন্তু আজকে আদেশ আজকে আমরা স্বাক্ষরের সময় আমরা এখানে একটা নিচে হাতে লেখা একটা নোট, আপনি অন্তত ফেসবুকে আপনি দেখে থাকবেন, যে নোট অফ ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে আমরা স্বাক্ষর করছি। ওটা আপনার হাতে লিখে দিয়েছেন? আমরা এটা হাতে লিখে দিয়েছি। কিন্তু হাতে লিখে কেন ওটা কি হবে না, এটা ব্যাপারটা কি, গভর্নমেন্ট লিখলো কিনা সেটা তো না, গভর্নমেন্ট লেখেন না, মানে আমাদের এটা দাবির জায়গা, নৈতিক জায়গাটা আমাদের দাবির জায়গা, এটা আমাদের এটা রাজনৈতিক দলিল, তো আমাদের রাজনৈতিক দাবি হচ্ছে এটা, যে এটা সাপেক্ষে আমরা এটা করছি। কেন আপনি খেয়াল করে দেখেন, যে এই যে গণভোট আদেশ আপনি দিয়েছেন, এই গণভোট আদেশ অনুযায়ী কি বলে যে গণভোট হয়েছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
তো গণভোটের যে ব্যালট পেপার ছিল সেই ব্যালট পেপারের ভিতরে কি লেখা ছিল? এখানে তো আপনাকে ধরেন আগামীকালকে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা, সে বিষয়ে আমরা এখনো কোনো আলাপ দেখতেছি না। আমি যদি এটা আলাপ তুলছিলাম পার্টির ভেতরে, কিন্তু পার্টির আমাদের এখন তো বলতে হবে সংসদীয় দল, পার্টির ভেতরে তো এখন আবার একটা সংসদীয় দল হয়েছে, দল না, সংসদীয় গ্রুপ। সংসদীয় গ্রুপ। সো সংসদীয় গ্রুপ খুব ব্যস্ত, তাদের সাথে আমি আসলে কিন্তু তাদেরকে আমি মেসেজ 10-এর নিচে থাকলে এটা সংসদীয় গ্রুপ হিসেবে সংসদীয় গ্রুপ ধরেন। তো এই সংসদীয় গ্রুপের কাছে আমি মেসেজটা পৌঁছেছি, কিন্তু তাদের সাথে আলাপ করতে পারিনি। সেটা হচ্ছে আমি বলছি যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হচ্ছে কিনা সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমাদের শপথ নেওয়া না নেওয়া ডিপেন্ড করে। কারণ পার্লামেন্টে গিয়ে পুরনো সংবিধান এবং পুরনো কাঠামোর অনুযায়ী আইন বানানো এবং হচ্ছে যে কি বলে যে এই এটার কি বলে শুল্কমুক্ত গাড়ি আনা এবং শুল্ক এই ধরেন পাপেট হয়ে বসে থাকা, এটার জন্য এনসিপি পার্লামেন্টে যেতে পারে না, আমি এটা মনে করি। মানে কি এনসিপি সদস্যরা শপথ না নেওয়ার কোনো সম্ভাবনা আছে না, আমি এটা আছে কিনা আমি এটা বলছি না, আমি বলছি এটাকে নিশ্চিত করতে হবে যে সংবিধান সংস্কার আলোচনা হয়েছে আপনাদের পার্টিতে, পার্টির মধ্যে আলোচনা করার আমরা সুযোগ পাইনি। আমি আমার জায়গা থেকে বললাম, আমি আমার জায়গাটা থেকে বললাম, আমি মেসেজটা তাদেরকে পাঠিয়েছি। ইট ওয়াজ ইওর ভিউ। আরে আমার ভিউ এটা, এবং আমি যেহেতু সুযোগ পাইছি অনলাইনে কথা বলার, এটা রেকর্ডে রেখে গেলাম। যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে এই রেকর্ডটা কাজে লাগতে পারে। এটা ইন্ডিভিজুয়াল রেকর্ড। ইন্ডিভিজুয়াল হিসেবে আমি একজন রাজনৈতিক কর্মী, তো ইন্ডিভিজুয়াল হিসেবে আমার জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আছে না, দেশের প্রতি তো আমার দায়বদ্ধতা আছে, তো সেই জায়গাটা তো আমাকে বলতে হবে। তো সেই জায়গাটা ধরেন রয়ে গেছে। এখন সংবিধান সংস্কার পরিষদ হবে, পরিষদ হওয়ার পরে গণভোটে যেভাবে এটা ছিল সেই অনুযায়ী সংবিধান সংস্কার হচ্ছে কিনা এইটার উপরে পুরো জুলাই সনদের মনে করেন যে ব্যাপারটা ডিপেন্ড করছে। এখনো কিন্তু আমাদেরকে সাপেক্ষে দিয়ে সিগনেচার করতে হচ্ছে। তবে আমরা যে কারণে তখন জুলাই সনদ সাইন করিনি, অনেকগুলো বিষয় এর মধ্যে উন্নীত হয়েছে। ধরেন জুলাই সনদ যদি কোনো কারণে না ভোট হইতো, আল্লাহ না করুক, যদি এটা না ভোট মানে হয়ে যেত, না হওয়ার কোনো সম্ভাবনা, যদি না হইতো তাহলে তো স্বাক্ষর করা না করাতে কিছু আসে যাইতো না। জনগণ যেহেতু জয়ী দল সিদ্ধান্ত নিত তাদের অনুযায়ী, কিন্তু এখন জনগণের ম্যান্ডেট আছে। এটা জয়ের পরই আপনারা স্বাক্ষরের উপরে সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছেন। জি জি জি। রাজিকুজ্জামান রতন, পুরো বিষয়টা বুঝতে পেরেছি। সংবিধান সংস্কার পরিষদ এবং না ভোটের বিষয়ে আপনার জানতে চাই। এখন ধরুন সবাই স্বাক্ষর করা হয়ে গেল, সেই অনুযায়ী একটা গণভোটও হলো, গুরুত্ব নেই ভোট হয়ে যাওয়ার পর। গণভোট হওয়ার পরে আবার স্বাক্ষর, এটা কি রেট্রোস্পেকটিভ এফেক্টের মতো কাজ হবে কিনা সেটা নিয়ে একটা বিষয় আছে, এটা নিয়ে প্রশ্ন উঠবে এবং অনেক দিন পর্যন্ত এটা একটা রাজনৈতিক দলিল, এটা তো স্বাক্ষর আগে পরের কোনো বিষয় নেই। তো হ্যাঁ, তো এই দলিলটাকে তো মানুষ এন্ডোর্স করছে 62% মানুষ। শুধু না, দলিলকে এন্ডোর্স করে না, আমরা গণভোট দিছি তো ভাই, গণভোটের আলাদা ওখানে ম্যান্ডেট আছে। এনসিপি একটা ঝামেলা পড়ে গেছিল যে আপনারা হায়ের পক্ষে থাকলেন কিন্তু নিজেরাই স্বাক্ষর করেন নাই, তো এইটা যা শুধু এই নৈতিক দায়টা এড়ানোর জন্য কাজ করলেন। এটা আসলে যখন ডেটের প্রশ্নটা আসবে, স্বাক্ষরের একটা তারিখ লাগে না, যে কোন সময় কাজটা হয়েছে এবং আপনি কবে স্বাক্ষর করেছেন, সেগুলো ভবিষ্যতে আমরা জমা রাখি। হয়তো নির্বাচনের আগে স্বাক্ষর করলে এই প্রশ্নটা আসতো না। কিন্তু মুশকিলটা যেটা হলো যে যেহেতু বিএনপি সংবিধান সংশোধন করার মতো প্রয়োজনীয় ক্ষমতা সম্পন্ন একটা আসন পেয়েছে পার্লামেন্টে, গণভোট তো আইন তৈরি করে না, গণভোট একটা সম্মতি উৎপাদন করে। আইন তৈরি করতে পার্লামেন্টে আইন তৈরি করা, আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানে সংশোধন করা, সংস্কার করা, সমস্ত কিছু তো পার্লামেন্টেই হবে এবং এই পার্লামেন্টে করার সমস্ত বলবো যে এখন অথরিটি বিএনপি অর্জন করেছে। এখন বিএনপি যদি না করে তাহলে বিএনপিকে বাধ্য করার আইনগত কোনো কিছু নাই। এখানে আমি একটু বলে রাখি, এই আদেশের মধ্যে সরকার যে আদেশটা জারি, সেই আদেশের মধ্যে বলা আছে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী তা করবে। এবং বিএনপি যখন 4 নম্বরে বলা আছে, বিএনপি ক্যাটেগরিক্যালি দায়মুক্ত। 4 নম্বরে বলেছিল, তখন তারা বলেছিল কিন্তু তারা নোট অফ ডিসেন্ট সহই কিন্তু এখানে স্বাক্ষর করছে, ফলে তারা আবার তাদের জায়গায় বিএনপি পরিষ্কার আছে, বিএনপি বলেছে যেগুলো আমাদের নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো আমি বাধ্য না। এখন যেটা হলো আমরা বলেছি যে তারিখ, কমা, সেমিকোলন সহ যেই বিষয়গুলোতে আমরা স্বাক্ষর করেছি সেইগুলো আমরা বাস্তবায়ন করব। এখন যেটা হবে, পার্লামেন্ট এটা নিয়ে একটা বিতর্ক হবে, রাস্তায় এটা নিয়ে কথা হবে, কিন্তু বাস্তবে এই আইনটা মানে এখন সংবিধানে তো কিছু সংশোধন করতেই হবে, না করে তো উপায় নাই। কারণ আমার অভ্যুত্থানকে যদি আমি লিগালাইজ করতে চাই, কনস্টিটিউশনের যে ধারাবাহিকতা সেটা যদি অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে আমাদের 7 ক এবং খ এটা তো আমাদের বাতিল করতেই হবে। ফলে সংবিধানের অনেকগুলো সংশোধন হবেই, এটা
প্রত্যেকটা একটা ট্রানজিশন পিরিয়ডের পরে যখন নতুন করে আবার সংসদ বসে কিছু তাকে অ্যামেন্ডমেন্ট করতে হয়, এগুলো করবেন। এটা এখন পুরোপুরি চলে গেল বিএনপির হাতে। এনসিপি সহ বাকিরা এটাকে একটা প্রেশার হিসেবে কাজে লাগানোর চেষ্টা করবেন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে পার্লামেন্টটা প্রাণবন্ত হোক, বিতর্কগুলো হোক, সেই বিতর্কের মধ্যে আমাদের বাজেটটা কিভাবে গুরুত্ব পাবে, সেই বিতর্কের মধ্যে আমাদের সরকারের যে আয় এবং ব্যয়ের বিষয়টা কিভাবে গুরুত্ব পাবে, ট্যাক্স আরোপ করা এবং ট্যাক্সের টাকা ব্যয় করার বিষয়টা কিভাবে গুরুত্ব পাবে, বৈদেশিক নীতিটা কিভাবে গুরুত্ব পাবে, আমাদের ভবিষ্যতে শ্রম আইনটা কিভাবে আসবে, আমাদের ভূমি যে ব্যবস্থাপনা আইন সেগুলো কিভাবে আসবে। মানে আগের পার্লামেন্টগুলোতে আমরা দেখেছি যে 16% সময় ব্যয় হয়েছে আইন সংক্রান্ত বিষয়ে, বাকি 84% সময়টা ব্যয় হয়েছে হয় তোষামত করা, না হলে নিন্দা করা, না হলে উত্তেজনা সৃষ্টি করা। ফলে জনগণের ট্যাক্সের টাকার অপচয় হয়েছে অনেক বেশি। এইবার পার্লামেন্টটা যেন পার্লামেন্ট হিসেবে কাজ করে। সেক্ষেত্রে দেখা যাবে যে এই জুলাই সনদ মানা হলো কি হলো না, এটা নিয়ে অনেক দিন চলবে, মূল কাজ হয়তো অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যাবে। সেই জায়গাটা নিশ্চয়ই তারা যারা পার্লামেন্টে আছেন তারা তো দেখবেন, তারা সেই দায়িত্ব নিয়েই তো কাজটা করবেন। কিন্তু আমরা যেটা বলতে চাই যে এই পার্লামেন্ট এটা যেন জনগণের কাছে দায়বদ্ধতা তারা স্বীকার করে। পার্লামেন্ট কিন্তু কখনো কখনো হয় কি, জনগণের ভোট নিয়ে জনগণের উপর নিপীড়ন চালানোর আইন তৈরি করার প্রতিষ্ঠান হয়। একটা উদাহরণ দিয়ে বলি, 2008 সালের নির্বাচনে তো বিপুল ভোটেই আওয়ামী লীগ জিতেছিল, কিন্তু আওয়ামী লীগ এমন পরিস্থিতি করলো যে 2014 সালে গিয়ে আর কেউ নির্বাচনেই যেতে চাইল না। তো ফলে সংখ্যাগরিষ্ঠতার পরে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষে না থাকে তাহলে কিন্তু নির্বাচিত সরকারও কখনো কখনো অগণতান্ত্রিক হয়ে উঠতে পারে, স্বৈরাচারের প্রবণতা তৈরি হতে পারে। ফলে সামরিক স্বৈরাচার শুধু তৈরি হয় না, নির্বাচিত সরকারও কিন্তু স্বৈরাচার হয়ে যায়। ফলে আগামী পার্লামেন্টকে সেই জায়গাটায় ভূমিকা পালন করতে হবে। জি, রাশেদ খান, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। এই গণভোট, সংবিধান সংস্কার এ বিষয়ে আপনার কাছে জানতে চাইব, সেই সঙ্গে আপনার যে না বলা যে পয়েন্ট আপনি বলতে যাচ্ছেন সেই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, এনসিপি আজকে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে গণভোটের পরে। আমার কাছে মনে হয় যে এটার আর প্রয়োজন ছিল না এবং এটার এখন আর গুরুত্ব নাই, কারণ ভোটটা হয়ে গেছে। 4 নম্বরে যদি আপনি দেখেন অন্যান্য সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে, সেখানে বলা আছে যে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার প্রস্তাবসমূহ রাজনৈতিক দলগুলো নিজ নিজ প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। 3 আর 2 পড়েন একটু। হ্যাঁ, ঠিক আছে, পড়েছি তো, আমিও তো ঐক্যমত কমিশনে আমি ছিলাম। এখন মানে এইখানে অনেকগুলো আসলে বলা যায় যে সরকার অনেক কিছু ধোঁয়াশার মধ্যে রেখেছে। একদিকে আপনাকে সুযোগ দিচ্ছে যে মানে আপনার মতন করে আপনি করেন, একদিকে না আমার টোটালি, আবার অন্যদিকে কিছু দাঁড়াবাদার নিয়ম। ফরিদ ভাই যেটা বলছেন যে 3 আর 2, সেখানে বলা আছে যে উচ্চ কক্ষের কথা বলা আছে 100 জন, তাই না? এবং সেটা আপনার ভোটের অনুপাতে বলা আছে। এখন বিএনপি সবসময় যেটি বলে এসেছে সেটি হলো আইনও বলা আছে যে বিএনপি তার ইস্তেহার অনুযায়ী প্রতিশ্রুতি পালন করবে। কোন আইনে ভাই? এই যে আইন মানে যে এটা হচ্ছে 2টা এক্সেপ্ট 2টা। মানে আমি আপনাদের বলি, একটু মনে করাই দিই, 48টা অনুচ্ছেদ হচ্ছে, মানে 48টা প্রস্তাব হচ্ছে সংবিধান সম্পর্কিত। এখানে 30টা হচ্ছে যে সব দল একমত হয়েছে, ওখানে কোনো কথা নেই। আচ্ছা, এখন যেটি হয়েছে, যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে এটার মধ্যে 2টাকে শুধু আলাদা রাখা হয়েছে। এই 2টা সরকার আলাদা করে উচ্চকক্ষ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বাকিগুলো যারা জিতবে তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী গণভোটের। স্যার ভাই ইয়েটা পড়েন তাহলে। সরকার যখন এইটা মানুষের সামনে এই প্রশ্নটা উত্থাপন করেছে, আমি একটু শেষ করি। আমি যেহেতু কমিশনার ছিলাম, ভাইও কিছুদিন গিয়েছে, যেহেতু বিএনপি এই ধরনের প্রশ্ন আসার পরে বিএনপি আপত্তি জানিয়েছে জনগণের কাছে। বিএনপি বলেছে যে আমরা যতটুকুতে সম্মত হয়েছি সেটা দাঁড়ি কমা সেমিকোলন সহ আমরা সব বাস্তবায়ন করব। এই বক্তব্য শোনার পরেও জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, তাই না? সরকার তো এই প্রশ্নটা জোরপূর্বক চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার পরে বিএনপি প্রতিবাদ করেছে, আমরা প্রতিবাদ করেছি। কোনোভাবে আসলে আপনি এইভাবে আসলে 4টা নিচে প্রশ্ন দিয়ে দিলেন আর উত্তর আমি একটা দিব, এটা হইতে পারে না। এই কথাগুলো আমি টকশোতে অসংখ্যবার বলেছি। এখন যেটি হয়েছে যে আপনার কয়েকটা দল তারা আসলে বলেছে না আমরা এটা মানি না, কিন্তু অধিকাংশ দল এটা মেনে নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু চাওয়া ছিল, অর্থাৎ তার সরকারের। এখন সেই চাওয়াগুলো কয়েকটা দলের মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। দেখেন, আলী রিয়াজ স্যার কয়েকদিন আগে একটা কথা তিনি বলে দিলেন, উচ্চকক্ষর ইস্যুতে 7টা দল বিরোধিতা করেছিল, 25টা দল পক্ষে ছিল। এই 7টা দল যদি ক্ষমতায় যায়
মেজরিটি পায়, আপনি কি করবেন? ওই দল তার মতো করে করবে, আপনি পরবর্তীতে ক্ষমতায় গেলে আপনার কয়েকটা মতো দল করে বললেন তো, সমস্যা আমি কি? ওইটা বললাম আর কি। আমি 25 বলতেছি বনাম 7। জামাত ক্ষমতায় গিয়ে তার মতন করে উচ্চকক্ষ করুক না কেন, সমস্যা কি, আপত্তি আছে? তো জামাত ক্ষমতায় যাবে না, আবার অন্য দলকে মানুষ ম্যান্ডেট দিবে, তার মানে কি অধিকাংশ মানুষ চাই যে যে পরিমাণ আসন পেয়েছে সেটার ভিত্তিতে আপনার উচ্চকক্ষ, অধিকাংশ মানুষ চাই বলে তো BNP কে ভোট গণভোটের দিয়েছে। রায়কে তাহলে আপনি বাতিল করে আর দিবেন? গণভোটের রায় কেন বাতিল করবেন আপনি? গণভোটে তো বিএনপি আপত্তি জানিয়েছে, আপনি যদি আমার উপর চাপ সৃষ্টি করে চাপিয়ে দেন, এখন আপনি যদি বিএনপি ওই সময় যদি আন্দোলনে যাইতো, আমি শেষ করি, বিএনপি যদি আন্দোলনে যাইতো আপনি তো ইলেকশনই মানতেন না। আমরা তো বিভিন্নভাবে শুনতেছি যে অনেক জায়গায় অনেকে পাশ করে নাই, তাদেরকে মেকানিজম করে সরকার পাশ করে দেখিয়ে দিয়েছে। এর কারণটা কি? আপনারা তো আবার বলছেন ইঞ্জিনিয়ারিং হয় না। শেষ করি আমি, আমরা engineering বললে তো আপনার ক্ষেত্রে আপনারা শুধু ইয়ে করলেন। ইঞ্জিনিয়ারিং, আপনি আর অন্যরা এটা বোধহয় তাহলে ঠিক ওইটা না, কি আসলে- engineering আমি না? একটু শেষ করে ওটা দিই। কি engineering না? আসলে এটা বোধহয় ঠিক না যে মানে সরকারকে পাশ করে নিয়ে আসছে। I don't know. তো ওটাও engineering না। সরকার যেমন আজকে কোন আইনের ভিত্তিতে সরকার তাদের স্বাক্ষরটা দিল আমাকে বলেন গণভোটের পরে? তো সরকার অনেক কিছু অনেক মেকানিজম করে, রাষ্ট্রযন্ত্র অনেক মেকানিজম করে, অতীতে করেছে। এটা একটা এখন নতুন- পুরোপুরি রাষ্ট্র যে ফেরেশতা হয়ে গেছে। এটা একটা নতুন আলোচনা। যেটা আমি হচ্ছে- 10 সেকেন্ডে শেষ করে দিই। বলেন। তো এখন কথা হলো যে আমরা শুনতে পাচ্ছি যে কেউ কেউ নাকি মানতো না, নির্বাচন আন্দোলনে যাইতো, যে কারণে সরকার অনেককে পাশ দেখিয়ে দিয়েছে, এমন ঘটনা, এমন অভিযোগ তো আছে, আপনি নিশ্চয়ই সাংবাদিক হিসেবে শুনেছেন। তো এখন কথা হলো যে এই নির্বাচনটা ভালো হয়েছে, কিন্তু এমন না যে এই নির্বাচন ইতিহাসের মানে এমন ভালো হয়েছে যেখানে কোনো কারচুপি হয়নি, একদমই কোথাও কিছু হয়নি। হয়েছে তো, আমার আসলেই তো হয়েছে। মানে জামাত আপনি- ইসলামের প্রার্থীরা আপনি আপনার আসনে বিবেচনায় 300 আসনকে বলেন, এরকম তাই তো বিভিন্ন বলেন। জায়গা থেকে আমি অভিযোগ একটু- আছে, আমি কি অভিযোগ কয়েকটা থেকে বলতে থাকা পারবো? সত্ত্বেও এই নির্বাচনটা তারপরে সবাই মেনে নিয়েছে, এটাই তো গুরুত্বপূর্ণ। ভাই, তাই শেষ না? আমার প্রোগ্রাম শেষ। আচ্ছা ঠিক আছে। এক কথা কিছু বলতে চান? না আমি বলতে চাচ্ছি যে এটা তার হয়তো নিজস্ব একটা এক্সপেরিয়েন্স, কিন্তু ইনফ্যাক্ট নির্বাচন ফ্রি ফেয়ার হয়েছে এটা যেমন সত্য। তারপর তার আগে তার একটা কমপ্লেন ছিল যে জামাতের লোক, বিএনপি লোকেরা জামাতেও ভোট দিচ্ছে। এটা তো ইন্ডিভিজুয়াল কোনো ক্ষেত্রে প্রার্থী পছন্দ হয়েছে, হয়নি, এটা প্রার্থী হয়েছে। পছন্দ, এটা ওভারঅল পিকচার না। এটা না, ওভারঅল আমি আমার এলাকার না, না, আসলে কথা সে বলেছেন। এবং আমরা এই বিষয়টা নিশ্চয়ই আরো সামনের দিকে আলোচনা করবো। মানে এই গণভোট ইস্যুতে আলোচনা সামনের দিকে চলবে, উচ্চ নিয়ে কথা চলবে, অনেক আলোচনা হবে আমরা নিশ্চয়ই আলোচনা হবে। এবং আমরা চাই যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। এটা নিয়ে আর রাজপথে না, উত্তপ্ত এখন কোনো- বিএনপি যেটা রাজপথে কোনো জাতির সামনে হাজির করেছে এতটুকু তারা করবে, না, এর বেশি করতে বাধ্য। রাজপথে কোনো উত্তপ্ত বাক্য বিনিময় না হোক, সেটা আমরা চাই। গণভোটের রায়ের জি। পার্সেন্টেজ বিএনপির ম্যান্ডেটের থেকে বেশি। অসংখ্য ধন্যবাদ রাসেলুজ্জামান রিপন, রাশেদ খান, রাজিকুজ্জামান রতন এবং ফরিদুল হক। তাহলে গণভোট বাতিল করেন, ধন্যবাদ বিএনপি জানাচ্ছি। এসে গণভোট আবার বাতিল করুন, করুক। আপনারা যারা আবার এখন করবেন গণভোট। বিএনপি এসে আমাদের গণভোট অনুষ্ঠান বাতিল দেখছিলেন, করুক। এর মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট, majority পাইলে আপনাদেরকে আপনি- ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।